ব্রেকলেস আর ব্রেকলেস এই দুইটা কথার মধ্যে তফাৎ আছে। ব্রেকলেস হচ্ছে যে অনুষ্ঠানে বিরতি থাকে না, রেকলেস হচ্ছে যে কিনা কার্যকারণ চিন্তাবিহীন অবস্থায় কথা বলেন। কিন্তু আমাদের অনুষ্ঠানে যারা আসেন তারা কারণ দিয়ে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন, এবং আজকেও 6 জন অতিথি আমাদের সঙ্গে আছেন, তারা কথা বলবেন। অতিথিদের সঙ্গে পরিচিত হওয়ার আগে জানিয়ে দিই, আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন যদি ওয়েবে যান তাহলে facebook.com/channel9bd.tv-তে অথবা youtube.com/@channel9bd। আশা করছি আপনারা যারা পর্দায় নিয়ে এখন এদেরকে জানিয়ে দেবেন, পর্দার সামনে যারা নেই, যে চাইলে আমাদেরকে ইন্টারনেটেও দেখা সম্ভব। এবং আজকে আমি ডান পাশ থেকে পরিচিত হই আমাদের অতিথিদের সাথে। আমার কাছেই বসে আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, তার পাশেই বসে আছেন নিজেকে সিনিয়র সাংবাদিক বলতেই পছন্দ করেন, কিন্তু তিনি আসলে সাংবাদিকদের মধ্যে একজন পুরোধা ব্যক্তিত্ব, মাসুদ কামাল। আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, এবং আমার বাম দিকে বসে আছেন বাংলাদেশের তরুণদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের অন্যতম নেত্রী, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবং তার পাশে বসে আছেন কলামিস্ট এবং ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডক্টর রাকিব আল হাসান। আরও একজন অতিথি আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল, আপনারা নিশ্চয়ই জেনেছেন যে তার ছবি আমরা দিয়েছিলাম আমাদের যে প্রচারণায়, কিন্তু তিনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি, পারিবারিক জটিলতা রয়েছে তার, পারিবারিক অনুষ্ঠান, সেই সব কারণে। আশা করছি ভবিষ্যতে আমরা তাকে পাবো। এই মুহূর্তে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, ইউথ লিডার মাথা নেড়েছেন যে তিনি বলতে চান না, তাহলে আমি আলোচনা শুরু করতে চাই শেখ রবিউল আলম আপনাকে দিয়েই। মানুষের মধ্যে এক ধরনের ধারণা আছে যে আগামী নির্বাচনে, যেহেতু বিএনপি একটি বৃহৎ দল এবং আগের নির্বাচনগুলিতে তাদের ভালো করবার ইতিহাস আছে, তা এইবারও আপনারা অনেক এগিয়ে থাকবেন এবং হয়তো সরকার গঠন করবেন। কিন্তু একই সঙ্গে আপনাদের বিরুদ্ধে যে প্রচারণাটি রয়েছে সেটি হচ্ছে যে আপনাদের লোকজন চাঁদাবাজি করছে, আপনাদের লোকজন বিভিন্ন জায়গায় জনসমর্থন হারাচ্ছে, কারণ তারা এরই মধ্যে ক্ষমতায় চলে এসেছে এরকম ব্যবহার করছে। এবং ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে 2টি বিশ্ববিদ্যালয় এবং তারপরে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আপনাদের সমর্থিত ছাত্র দল ভালো ফলাফল করে নাই। আপনার কি মনে হয় যে আসলে কি আপনারা আগামী নির্বাচনে জিতে সরকার গঠন করবেন? যদি করেন তাহলে কেন? আর যদি এইসব বিষয়ে, অর্থাৎ যে নেতিবাচক প্রচারণা আছে সেটাকে আমলে নেওয়া হয়, তাহলে কতটুকু ক্ষতিকর হচ্ছে আপনাদের জন্য এই নির্বাচনী ছাত্র সংসদের ফলাফল এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা অন্যান্য ছোট ছোট অপরাধ বা বড় বড় অপরাধ, যেগুলির কারণে আপনারা 7,000-এর বেশি লোককে বহিষ্কার করেছেন। একটা দল থেকে 7,000 লোক বহিষ্কার করা যায়, অনেক দল আছে যেখানে 7,000 লোক নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক যারা এখানে উপস্থিত আছেন এবং এই মুহূর্তে যারা চ্যানেল 9-এর সাথে যুক্ত আছেন দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 48 বছর ধরে জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করছে। এই রাজনৈতিক দলটি যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন একটা রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে ছিল, সেই রাজনৈতিক শূন্যতা পূরণের ক্ষেত্রে এই দলের সৃষ্টি। বাংলাদেশি জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় দর্শন নিয়ে এটার পথ চলা। সফলতা ব্যর্থতা আছে, বারবার জনগণের উপর আস্থা রেখেছি, জনগণ নির্বাচিত করেছে, ক্ষমতায় গিয়েছি, রাষ্ট্র বিনির্মাণে এই দল আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যর্থতাও আছে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশই হচ্ছে যে আপনি জনগণের উপর আস্থা রাখতে চাইবেন, সেটাই ন্যায্য, জনরাজনীতির ক্ষমতায় যেতে চাইবেন। বিএনপি সেই অবস্থানেই আছে। ত্রুটি বিচ্যুতি কিছুটা আছে, 17 বছর ক্ষমতার বাইরে থাকার ফলে একটা ফ্যাসিবাদী শক্তিকে বিএনপিকে ফেস করতে হয়েছে। সেটা করতে গিয়ে রাজনীতির গুণগত মান এবং ধরেন সবাইকে একেবারে যাচাই বাছাই করে রাজনীতিতে সম্পৃক্ত রাখা কোনো সময় সম্ভব হয়নি। চাঁদাবাজের কথা বলছেন, দুষ্কৃতিকারীদের কথা বলছেন, এদের কোনো রাজনৈতিক পরিচয় বাংলাদেশে আছে বিদায় আমার জানা নেই। আজকেও জামাতে দেখলাম যে নওগাঁর এক আমিরকে ধর্ষণের বা অশ্লীলতা হানির চেষ্টার জন্য বহিষ্কার করা হয়েছে। একজন নিয়োগের জন্য আপনি সই নকল করে, টিউনো সাহেবের সই নকল করে নিয়োগ নিয়েছেন, সেই জন্য আরেক উপজেলা আমিরও বহিষ্কার হয়েছে। চাঁদাবাজির অভিযোগ এনসিপির বিরুদ্ধে বলেন, বিএনপির বিরুদ্ধে বলেন, যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক দল বলেন, তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কিছু আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটা প্রশ্রয় দিচ্ছে না, তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে, আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে, প্রচলিত আইনে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, সে ব্যাপারেও বিএনপি সহযোগিতা করছে। এবং ধরেন একটা রাজনৈতিক দলের এর বাইরে বেশি কিছু করার নেই, অর্থাৎ কাউকে ডিফেন্ড করছে না। এবং আপনি যদি এটাও দেখেন যে সমস্ত জায়গায় অভিযোগগুলি আসছে, খুব দ্রুত বিএনপি কিন্তু সেগুলির বিরুদ্ধে ইনিশিয়েটিভ নিচ্ছে।
তো আশা করছি যে 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 দুষ্কৃতকারীগুলি ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, বহিষ্কার করা হয়েছে। যারা বিএনপিতে এখন আছে তারা আর এই সাহস দেখানোর সুযোগ পাবে না, এবং দলে চাঁদাবাজের আশ্রয় থেকে রাজনীতি করার আর সুযোগ থাকছে না, এটা বিএনপি নিশ্চিত করে। এত মানুষ বহিষ্কার করতে হচ্ছে, তাহলে কি দলের নিম্ন পর্যায়ে যারা যুক্ত হয়েছেন বা নতুন করে যুক্ত হচ্ছেন তারা দলের নিয়ন্ত্রণের মধ্যে থাকছেন না, তারা কথা শুনছেন না? নিয়ন্ত্রণের মধ্যে থাকছেন, কিন্তু বিষয়টা হচ্ছে বিএনপির বিস্তৃতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এমনভাবে যুক্ত। এটা তো আমজনতার রাজনৈতিক দল, এটা কিন্তু কোনো বিশেষ শ্রেণীর মানুষের রাজনৈতিক দল না, যার ফলে এই মেসেজগুলি সঠিকভাবে পৌঁছানো। অথবা ধরেন আপনি যদি বলেন গত 17 বছরে 60 লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাহলে দলটার আয়তনটা কত, মানে সংখ্যাটা কত? 1,60,000-এর মতো মামলা তারা ফেস করেছে, নিধন হয়েছে, গুমের শিকার হয়েছে, এলাকার থেকে বিতাড়িত হয়েছে, বাড়ি ঘরে ব্যাক করতে পারেনি, নিজের সম্পদ দখল হয়েছে। এই রকমের একটা প্রতিকূল অবস্থা 17 বছর পার করার ফলে বিএনপির অনেক নেতা কর্মী আছে, তাদের মধ্যে ধরেন প্রতিহিংসা আছে, তাদের মধ্যে রাগ ক্ষোভ বিরাগ আছে, কোনো কোনো সময় এর ঊর্ধ্বতর মানুষরা কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি যে সব রাজনৈতিক দলের দুষ্কৃতিকারী আর চাঁদাবাজ রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। বিএনপি তাদের কোনো ওই পরিচয় দিতে চায় না এবং দলে রাখতে চায় না। যতটা জানা যাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, বাকিটা যতগুলি আসবে তাদের জন্য নির্দয় ব্যবস্থা রয়েছে দলে, মানে শূন্য সহনীয় অবস্থা। দল কোনোভাবেই মেনে নিচ্ছে না, নিজের কাছে অভিযোগ পৌঁছালে পরে বিচার হচ্ছে। অভিযোগ বহিষ্কার করাই বিচার, নাকি আপনি মনে করেন যে এদেরকে সরকারের আইনের আওতায় আনা উচিত ছিল? কেননা সরকার প্রচুর আমরা দেখেছি বলেছেন যে ভুয়া মামলা হয়েছে, যে মামলার কোনো ভিত্তি নাই, কিন্তু যারা সত্যি অপরাধ করছেন এদের কি আসলে বিচার নিশ্চিত করা যাচ্ছে না? বিচার নিশ্চিত করা তো রাষ্ট্রের দায়িত্ব, আমাদের সহযোগিতা রয়েছে। আমরা তো কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না সেখানে তাকে প্রটেক্ট করছি না, এবং আমরা নিজেরাও মামলা দিয়ে অনেককে আপনার আইন শৃঙ্খলা গণবিশ্ববিদ্যালয়ে নাকি একটা ভোট হয়েছে, সেখানে আপনাদের দল খুবই মানে ভালো করে নাই, এটা কি আসলে সত্য? কারণ এটা মৌখিকভাবে শ্রুত না, আমার জানা নেই, কিন্তু আমি বলছি যে নির্বাচনে জয় পরাজয় থাকে। ছাত্র দলের ইতিহাস যদি বলেন, বর্ণাঢ্য ইতিহাস, এবং এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এদেশে ধরেন বিএনপিকে শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র দলের খুব ইতিবাচক ভূমিকা আছে। কিন্তু এটা সত্য যে গত 17 বছর ছাত্রদল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনীতি করতে পারেনি, কারণ সেখানে তাদের অবস্থান করার সুযোগ ছিল না, যার ফলে সাধারণ ছাত্রদের পারপাস তার কাছে থেকে আমি এই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো, পুরো ছাত্র রাজনীতি নিয়ে একটু আলাপ করবো। মাসুদ কামাল, আচ্ছা একটা কথা বললেই তো জানেন যে সময় আপনি পরের বার হারাবেন, এই কথাটা আপনি মনে রাখেন। আমরা আপনার কাছে ফিরবো। মাসুদ কামাল, আমরা লক্ষ্য করেছি যে অনেকেই বলেছেন, এই উত্তর আপনিও আবার অনেক অনুষ্ঠানে দিয়েছেন, যে ছাত্র রাজনীতির প্রভাব কি এই যে কেন্দ্রীয় রাজনীতি কিংবা সারা দেশের যে রাজনীতি, তৃণমূল রাজনীতি, তার উপরে প্রভাব ফেলে কিনা। কিন্তু আমি উল্টা একটা কথা জানতে চাই, সেটি হচ্ছে যে ধরে নিলাম যে ছাত্র রাজনীতির আসলে তেমন কোনো প্রভাব নাই, যেটা আমিও ব্যক্তিগতভাবে অনেক সময় মনে করি যে ছাত্র রাজনীতি মূল নির্বাচনে তেমন একটা প্রভাব ফেলে না। কিন্তু আমরা কিন্তু অতীতে দেখেছি যে ছাত্র নেতারা গিয়ে নিজেরাই প্রার্থী হয়েছেন। যেমন যুক্তফ্রন্টের নির্বাচনে আমরা দেখেছি যে মাস্টার্স পরীক্ষা না দিয়ে তাজউদ্দিন চলে গিয়েছিলেন। আমরা এরকম এরপরেও দেখেছি, এর আগে যে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, তিনিও এরকম ছাত্র অবস্থায় চলে গিয়েছিলেন ইলেকশন করতে। আপনাকে মনে হয় যে এবারের ইলেকশনে এরকম কিছু সারপ্রাইজ ক্যান্ডিডেট আমরা পাবো, যারা হয়তো এখনো ছাত্র, কিন্তু এনসিপির কথা বাদ দিয়ে, যে এরকম কোথাও আমরা পাবো যারা এখনো ছাত্র, মূল দল থেকে তারা নির্বাচনে নমিনেশন পাবেন? আপনার কি মনে হয় এরকম কোনো ছাত্র নেতাকে আপনি চোখে দেখেন? মানে বড় দলগুলিতে খুব একটু দেখি না। বড় দল মানে ধরেন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলাম, জাতীয় পার্টি যদি দিতে পারে, বিএনপি এবং জামাত ইসলাম দেবে না। কী কারণে? জামাত তো তাদের প্রার্থী ঘোষণাই করে দিয়েছে, তাদের পক্ষে ওটা পাল্টানো খুব একটা সহজ না, ওখানে স্টুডেন্ট লিডার নাই। আর বিএনপি দেবে না এই কারণে, বিএনপির যারা লিডার আছে 15 বছর ধরে কিন্তু মোটামুটি অভুক্ত অবস্থায় আছেন, ওনারা ছাড়বেন না ভাই। রাজনীতিকে আসলে অভুক্ত থাকা কিংবা ভুক্ত হওয়ার কোনো বিষয় আছে? বিরাট বিষয়। কি খায় মানে? যে বলবে কি বলবে, যে বলবে যে 15 বছর ত্যাগই করে গেলাম, 15 বছর আমি এত ত্যাগ করলাম, এত আমি শিকার হলাম, নির্যাতনের শিকার হলাম, আমার এই যে স্যাক্রিফাইস, এটা কোনো মূল্যায়ন পার্টি করবে না। এটা বলে যখন বলবে, এটা কিন্তু একটা ইমোশনাল অ্যাপ্রোচ কিন্তু, এবং এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। ঘটনা তো সত্য, ঘটনা তো মিথ্যা না। 15 বছর ধরে একটা লোক পলিটিক্স করতেছে, তো তার এই মানে আপনার এর বিনিময়ে সে একবার ক্ষমতায় যেতে চায়, অথবা একবার ইলেকশন করতে চায়, অথবা ওইটা আমি খুব নৈতিকভাবে ধরি, একবার জনসেবা করার সুযোগ চায়, আমি তো ওটাই ধরি যে একটা আদর্শিক ব্যাপারটা, সেই সুযোগটা তাকে দিবেন না। এই কথাটা যখন বলবে, তখন বলবে যে ওর তো অনেক সময় আছে, মাত্র ছাত্র নেতা আছে, তার তো সময় আছে, সে পরে করবে। আর ছাত্র লিডার যারা আছেন,
এদের মধ্যে এখন পর্যন্ত যারা এই মুহূর্তে ইয়াং যারা আছেন তারা যে খুব বেশি একটা ক্যারিসমেটিক এবং খুব এলাকায় খুব জনপ্রিয় এরকম ঘটনাও খুব একটা এখন তো মোটামুটি যখন আপনার এই আলোচনা করতে আসে অনেকের সঙ্গে পরিচয় হয়, খুব বেশি একটা এরকম প্রতিদ্বন্দ্বী এরকম ক্যান্ডিডেট নাই, যে কারণে আমার মনে হয় না যে খুব বেশি একটা ইয়াং স্টার চলে আসবে। আমরা এই পাশে আসি, আমাদের এই পাশে ইয়াংস্টার আছেন। মনিরা শারমিন, আপনাদের দলটি মূলত তরুণদের দ্বারা তৈরি। আপনাদের দলের গড় বয়স কত আমার ধারণা নাই, কিন্তু মনে হয় না 40 হবে। না, আপনারা কখনো গড় বয়স চিন্তা করেছেন? না, আপনাদের গড় বয়স 40 হবে। আমরা যখন ক্রিকেট টিম করি আমরা জিজ্ঞেস করি, তখন বলে আমাদের ক্রিকেট টিমের গড় বয়স 23। তারপর আবার ধরেন আমরা ফুটবল টিম করলে বলে আমাদের ফুটবল টিমের গড় বয়স 38। মানে এরকম কথাবার্তা আমরা আগে শুনেছি। তা আপনাদের গড় বয়স আপনারা কখনো হিসাব করেছেন? আমাদের গড় বয়স মানে 25 থেকে 30-এর মধ্যে, এর বাইরে। তাহলে আপনারা একেবারেই নবীন। তো সেই অর্থে ধরে নেওয়া যায় যে ছাত্রত্ব মাত্র আপনারা শেষ করেছেন, অথবা কেউ কেউ হয়তো এখনো পোস্ট গ্রাজুয়েশন করছেন, এরকমও থাকতে পারে, পিএইচডি করছেন, এরকমও থাকতে পারে। আপনারা কি 300 আসনে প্রার্থী দেবেন? আপনারা মনে করেন যে ছাত্র রাজনীতির এই সর্বশেষ যে নির্বাচনগুলি হয়েছে সেখানে আপনাদের যারা পক্ষ সমর্থনকারী তারা তেমন ভালো ফলাফল করে নাই, আপনারা কি মনে করেন যে এর ফলে তরুণদের মধ্যে আপনাদের যে সমর্থন সেটার এটা একটা প্রতিফলন? কেননা বড় দলগুলিতে এটা প্রতিফলন ফেলবে না। এটা হতে পারে যে তাদের অনেক বর্ষিয়ান নেতা আছেন, এলাকাতে তাদের অনেক সমর্থন আছে, বহুদিনের তাদের ব্যাকগ্রাউন্ড আছে, ফলে তারা হয়তো তাদের ভোটগুলি আনতে পারবেন। কিন্তু আপনাদের তো আসলে সেরকম ব্যাকগ্রাউন্ড নাই আন্দোলন এবং সংগ্রাম ছাড়া। তো সেই অর্থে তরুণরা এখনই যদি আপনাদেরকে ছাত্র সংগঠনের নির্বাচনে ভোট না দেয়, তাহলে সারা দেশের তরুণরা কি আপনাদেরকে ভোট দিবে নাকি দিবে না? কারণ আপনাদের একটা বড় ভোট ব্যাংক তো তরুণরা। তো আপনার কাছে কি মনে হয় যে এই ফলাফলকে আপনাদের উপরে কোনো প্রভাব ফেলবে? আচ্ছা, ধন্যবাদ। আমি দুইটা প্রশ্ন করেছি, 300 আসনে প্রার্থী দিবেন কিনা, আরেকটা হচ্ছে যে এই ফলাফলকে আপনাদেরকে কোনোভাবে প্রভাবিত করবে কিনা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আমার যারা বিজ্ঞ সহ আলোচক আছে তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, প্রথমত 300 আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি, হ্যাঁ, আমরা 300 আসনে প্রার্থী দিব এবং এটি ভাববার কোনো কারণ নেই যে শুধুমাত্র আমাদের প্রার্থীরা এই গড় বয়সের মধ্যেকার মানুষজন হবে, এর বাইরেও অনেক হবেন যারা আসলে আমাদের, আমি যদি বলি যে বেশ কিছু জেলা কমিটিতে আমাদের যিনি আহ্বায়ক বা সভাপতি হিসেবে আছেন তাদের কিন্তু বয়স 50+ এমন মানুষও আছেন যারা আসলে বহুদিন ধরে অন্য হয়তো রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা হতাশ হয়ে হয়তো এর পরবর্তীতে কোনো রাজনীতি তাকে টানেনি, অনেক দিন রাজনীতি পর্যবেক্ষণ করেছেন কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে তার যুক্ততা ছিল না, এমন অনেক মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের, আমি যদি বলি তৃণমূল পর্যায়ে। এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের ফুল যে সেট আপটা সেটা একটু বারডাই থেকে দেখার এবং কোথায় কোথায় আসলে আমাদের কাকে দেওয়া যায় এই ধরনের একটা স্কেচ আমরা করছি। আরেকটি বিষয় হচ্ছে যে ডাকসু ফলাফলের কথা আপনি বললেন এবং ডাকসু ফলাফলের কোনো প্রভাব আসলে পড়বে কিনা। দেখেন, আমি নিজে একজন, আমি যদি বলি 2019 সালের আমি কবি সুফিয়া কামাল হল থেকে আমি নির্বাচিত জিএস। এবার আমি যদি বলি যে দেখেন ডাকসু নিয়ে আসলে এত উন্মাদনা বা সবার একেবারে আকর্ষণের কেন্দ্রবিন্দু, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই যে আসলে এই ডাকসু থেকে খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব যেমন জাতীয় রাজনীতিতে এসছে, আবার এমনও কিন্তু এক্সাম্পল আছে যে অনেক ব্যর্থ নেতৃত্ব মানে পরবর্তীতে ব্যর্থ হয়েছে এবং হয়তো জাতীয় রাজনীতিতে সেরকম ইম্প্যাক্টফুল কিছু রাখতে পারেনি, এমন নেতৃত্ব আছে। সুতরাং এই ডাকসু নিয়ে এত ফোকাস হওয়ার আরেকটা বিষয় হচ্ছে যে এটি রেগুলার ছিল না। আমরা 28 বছর পরে ডাকসু নির্বাচন পেয়েছি 2019 সালে এবং আবারও 6 বছর পরে আবার একটা ডাকসু নির্বাচন পেলাম এবং এটি আমার মনে হয় যে আসলে পুরো বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করবে না। কারণ ডাকসু নির্বাচনে আসলে সত্যিকার অর্থে এই হিসাবটা আসলে সারা বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটকে ধারণ করে না। কারণ ডাকসু নির্বাচনে যারা আসলে ভোটার তারা খুবই র্যাশনাল, তারা চিন্তা করে যে এই দেখেন, এবার যদি বলি এবারের হিসাব নিকেশ তো সব কিছুই পাল্টে দিয়েছে এবং কখনো ডাকসু নির্বাচনে আসলে আমরা ভেবেছি কিনা এই ধরনের ফল হবে এটা কিন্তু আমরা অনেকেই ভাবিনি আসলে। কিন্তু কেন এরকম একটা ফল হলো, এটা আসলে দুইটা কারণ আমি মনে করি। সেটা হচ্ছে একটি হলো এই ওয়েলফেয়ার পলিটিক্স এবং সাধারণ স্টুডেন্টরা আসলে এইখানে এটাই চিন্তা করে, এই আইডিওলজিক্যাল ডিবেট আসলে এই ধারণাটা ভেঙে গেছে যে আইডিওলজি দিয়ে আমি আসলে কাউকে বিচার করব। সেই জায়গা থেকে স্টুডেন্টরা অনেক র্যাশনাল, তারা দেখেছে যে আসলে কারা আসলে তাদের কাছে আসছে, তাদের মতামত জানার জন্য চেষ্টা করছে। আপনারা জান নাই?
আমাদের যারা নেতৃত্ব, আমি যদি বলি যে আমাদের বাকশাসের যে ভিপিজিএস এবং পুরো প্যানেল, তারা আসলে প্যানেলই সাজাতে এক ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের যদি একটা কংক্রিট প্যানেল থাকতো এবং ইনক্লুসিভ প্যানেল থাকতো তাহলে কিন্তু তাদের জেতার একটা পরিসর অনেক বেড়ে যেত, কিন্তু তারা কিন্তু সেটা করতে পারেনি। এবং সাধারণ স্টুডেন্টদের সাথে এই অভ্যুত্থানের পরবর্তী সময় তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ তারা আসলে ছাত্র নেতার আগে জাতীয় নেতা হয়ে গেছে এবং জাতীয় রাজনীতি নিয়ে তাদের এত ধরনের বক্তব্য। যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তারাই হয়েছে নাকি আপনি মনে করেন আপনাদের দলের যারা সিনিয়র নেতা এখন তাদের মধ্যে এরকম অনেক আছে ছাত্র নেতা হওয়ার আগে জাতীয় নেতা হয়ে গিয়েছে? না, দলের মধ্যে হ্যাঁ এরকম আছে, তো দলের মধ্যে তো এরকম ছাত্র নেতা অনেকেই। একটা ছোট্ট প্রশ্ন করি যে তারা ডাকসুর জন্য দল গোছাতে পারলো না, আপনাদেরই বয়সী কাছাকাছি বয়সী ছেলেমেয়েরা, তাহলে এই 300 আসনের প্রার্থী কি করে গোছাবেন? দেখেন, আমি যদি বলি যে এই এনসিপি এবং তার আগে জাতীয় নাগরিক কমিটি, এই এনসিপির কথা যদি বলি তাহলে এর বয়স 7 মাস এবং তার আগে আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা 6 মাস মতো সময় পেয়েছিলাম। 13 মাসে নাম যাই হোক, হ্যাঁ 13 মাসের যে নেতৃত্বগুলো এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু আমাদের জাতীয় রাজনীতি এবং ক্যাম্পাস দুইটি কিন্তু সমানতালে আসলে এক ধরনের গোছানোর একটা বিষয় ছিল। সেক্ষেত্রে এটা অবশ্যই ব্যর্থতা স্বীকার করার মধ্যে কোনো লজ্জা নেই, সেটা হচ্ছে এখানে আমাদের অবশ্যই একটা ব্যর্থতা ছিল। নির্বাচন দেরিতে হলে কি আপনাদের লাভ হবে? নির্বাচন দেরি অথবা দ্রুত হওয়া এইটার এইভাবে করে আসলে না, এইভাবে করে আসলে আমি চিন্তা করি না। নির্বাচন তো হতে হবে, তাই না? একটা গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচন হতে হবে, কিন্তু আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেটটা, সেই ম্যান্ডেট থেকে সরে যাচ্ছে কিনা। আপনি যদি দেখেন যে এই নির্বাচনের কথাটা আপনি গত 7 দিনে টকশো বলেন, প্রত্যেকটা জায়গায় বলেন, এই সংস্কার বিচারের কথা কিন্তু আসেনি যতবার নির্বাচনের কথা আসছে। আমরা এর পরের যে রাউন্ড সেখানে আমরা এটা নিয়ে আসবো। আমার দূরে বসে আছেন ডাক্তার সাহেব রাকিব আল হাসান, আপনার কাছাকাছি নামের একজন ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন এবং রাকিব হাসান নামে আমাদের একজন খুবই জনপ্রিয় লেখক, গোয়েন্দা লিখেছেন। হ্যাঁ, রকিব হাসান। রাকিব শব্দটা আসলে উনি লেখেন রকিব হিসেবে, কিন্তু রাকিব হাসান, রকিব হাসান, আপনার নামে প্রচুর বিখ্যাত লোক আছেন। এবার আমি আপনার কাছে আসি, আপনার কি মনে হয় এখানে তো যারা কথা বলেছেন আসলে কি আমাদের রাজনীতিতে তরুণরা অতি দ্রুত চলে আসায় দল গোছাতে পারেন নাই, সেই জন্য একটা সমস্যা ফেস করছেন, নাকি সত্যি সত্যি তরুণরা আসলে অনেক বেশি র্যাশনাল হয়ে গেছে, যেটা খুব সুন্দরভাবে মনিরা বলেছেন? আমি যদি এটাকে একটু ভিন্নভাবে বলি যে তরুণরা হয়তো নিজেদের স্বার্থ, মানে শর্ট টার্ম স্বার্থের কথা চিন্তা করছেন, যে কে চৌকি দিবেন, কে পানির মেশিন দিবেন, কে দ্রুত তাদের সমস্যার সমাধান করবেন। কারণ ইউনিভার্সিটিতে থাকবে মাত্র 3-4 বছর, এই 3-4 বছরের জন্য রাজনীতি না খুঁজে বরং ভালো থাকি। আপনার কি মনে হয় যে তরুণরা আসলে এইভাবে চিন্তা করছেন নাকি অন্য কিছু? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচকদেরকে এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আসলে আমাদের গণ অভ্যুত্থানের আগেই আমাদের যে রাজনীতির যে বাস্তবতা, সেখানে আমরা কিন্তু 2 পার্টিস, আমাদের অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, আমি কাউকে বড় ছোট করতেছি না, কিন্তু আমাদের আসলে 2 পার্টিস কান্ট্রি পলিটিক্স চলে কি আমাদের, ভারতও তাই। আর পলিটিক্যাল পার্টিস ইন্দোনেশিয়াতে আছে, টার্কিতে আছে, আর মালয়েশিয়াতে আছে। তো আমাদের দেশে যে বাস্তবতা সেটা হচ্ছে, ধরুন আমাদের 4টি মোটা থেকে যে ইলেকশন হয়েছে সেখানে আপনার এ কে চয়েস করতে হয়েছে অথবা বি কে চয়েস করতে হয়েছে, আর এর মাধ্যমে যারা জোট সরকার গঠন করেছে। তো আমাদের নতুন তৃতীয় শক্তির একটা উদ্ভাবনী জায়গা অনেকদিন থেকে এটা ডিমান্ড ছিল, এবং তারুণ্য ভিত্তিক একটা রাজনীতির যে প্ল্যাটফর্ম থাকা উচিত, এটা আমরা অনেকদিন থেকে এই আকাঙ্ক্ষাটা ছিল আমাদের মধ্যে। তার পরবর্তী সময় যখন হাসিনার যে অপ্রেসিভ যে মোমেন্টটা, সেই মোমেন্টটাতে ধরুন যখন বিএনপি কিংবা জামাত বা মেজর পলিটিক্যাল পার্টিগুলো খুবই অপ্রেসিভ পজিশনে ছিল এবং তাদেরকে আপনার সাইজ করাটা যতটা সহজ, সে জায়গা থেকে সময়ের প্রয়োজনে আপনি 18 সালে কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তার এই লিগেসি কন্টিনিউ বহন করে 24 সালে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, তার পরবর্তী সময়ে বাংলাদেশের ওই আন্দোলনের পরবর্তী সময়ে মানুষ একটা নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল যে এদের দ্বারা কিছু একটা সম্ভব, এবং আমরা যে নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা করি সেটার আমরা মেজর পোর্শন এর করি। তারপরে আপনি জানেন, প্রথমে কিন্তু যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, কখনোই কিন্তু একবার বলা হয় নাই যে আমরা রাষ্ট্রকে এভাবে দেখতে চাই, আমরা এটাকে বিপ্লব করতে চাই। আমাদের অনেক আকাঙ্ক্ষা, শুধু একটাই দাবি ছিল যে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এছাড়া আর কোনো দাবি ছিল না। তো যার কারণে এটাকে প্রথম থেকে এটাকে ক্লাসিফাই করা হচ্ছিল যেটা আসলে বিপ্লব। আমরা কিন্তু প্রথম থেকে এটা বলে আসতেছি এটা গণঅভ্যুত্থান। এই আন্দোলনে তো এটাই ঘটলো, 9 দফা দাবি ছিল, সেখান থেকে এক দফা আসলো, কিন্তু এখন এক দফার পরে বলছে যে না আরো বহু দফা ছিল, আরো বড় দফা ছিল। আমি আসতেছি এখন সেই ব্যাপারটা, ধরুন যে ছাত্রদের যে আন্দোলনটি, তখন তারা যে রাজনৈতিক দলটি গঠন করলো এবং রাজনৈতিক দল গঠন করার আকাঙ্ক্ষাটা আমি আগেই বলেছি, এটা আগেই ছিল, তারা কিছুটা বিলম্বিত করে ফেললো। মূল সমস্যাটা হচ্ছে জানেন, আমাদের দেশের তরুণদের, আমি নিজে তরুণ ক্যাটাগরিরই, যেহেতু আমার বয়স এখন 35-এর নিচে, তো আমি যেহেতু একটু টুকটাক ইন্টারন্যাশনাল ইউথ লিডারশিপ কনসেপ্ট নিয়ে কাজ করি, আমি একটু কম্পেয়ার যদি করি, এটা হচ্ছে আত্মসমালোচনার জায়গাতেই করি, আমি আসলে কারো হিংসাত্মক বা ক্রুশবদ্ধ হয়ে করতেছি না। সেটা হচ্ছে ধরুন আমাদের তরুণদের একটু ক্যাশ ভিত্তিক,
মানে আমরা একটু ক্যাশ চিন্তা করি আর কি, রেডিমেড চিন্তা করি। যার কারণে আপনি দেখেন পৃথিবীতে যতগুলো দেশে গণ অভ্যুত্থান করছে, আজকেও একটা দেশে গণ অভ্যুত্থান হলো, সরকার পতন হয়ে গেলো মাদাগাস্কারে, কিছুদিন আগে নেপাল হলো, তিউনিসি হলো। কোথাও কি তরুণরা কি ক্ষমতার পাঠ হয়েছে? কোথাও ক্ষমতার পাঠ হয়নি। বরং অনেক জায়গায় এরকম হয়েছে, তারা ক্ষমতার পরবর্তী সময় তারা পলিটিক্যাল পার্টি গঠন করে পলিটিক্যাল পার্টি পর নির্বাচিত ম্যান্ডেট নিয়ে তারা অংশ হয়েছে। সার্বিয়া, তারপরে আজারবাইজান, আরও অনেক দেশে এরকম হয়েছে। এখন বাংলাদেশের এই যে ম্যান্ডেটটার কারণ হচ্ছে ধরুন তরুণরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ধরুন আপনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতার বাইরেও থাকবেন, কিছুক্ষণ ইউনূস সাহেবের পক্ষে থাকবেন, আবার উনি আপনার একটু আপনার পছন্দ না হলে ওনার সমালোচনা করবেন, আবার আপনি এখানেও থাকবেন সেখানেও থাকবেন। এই যে একটা জয় খিচুড়ি করে ফেললো, এটা আসলে সেটা কি নিরপেক্ষতা না? না, এটা তাদের ক্রেডিবিলিটি নষ্ট করলো। ধরেন যার কাজ আপনার ভালো লাগলো ভালোটার প্রশংসা করবেন, ভালো লাগলো না আপনি নিন্দা করবেন। বলতেছি না, আপনি একটু ক্রিমও খাচ্ছেন, আবার যখন আপনার একটু বিরুদ্ধে যাচ্ছে তখন আবার আপনি তাকে সরাই ফেলতে চাচ্ছেন, তখন আবার বলেন যে আমরা এবার ট্রু বিপ্লব চাই, আমাদের অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করতে চাই। তো এই যে একটা দোলাচলের মধ্যে তারা দীর্ঘদিন ছিল, এটাই তাদের মূলত তাদের এই ডাকসুতে তাদের ভরাডুবি হলো। আমি মূলত অন্য দলগুলোর কথা বাদ দিই, বিশেষ করে এই এনসিপি বা তাদের যে ছাত্র সংগঠন বাচ্চা, যদিও ওনারা স্বীকার করে না, কিন্তু তাদের এই ভরাডুবির কারণ মেজর কারণ ছিল সেটা। কারণ হচ্ছে কি, তারা যখন দেখলো যে এই ছাত্ররা ক্ষমতায় গেল কিন্তু ক্ষমতা গেলে খুব বেশি পরিবর্তন হলো না। আমি আরেকটু যোগ করি, ধরুন গতকাল ডিবি হারুন, বেশি সময় নাই, আমি 30 সেকেন্ড শেষ করি। ধরুন ডিবি হারুন গতকাল আমেরিকাতে ঘোরাফেরা করতেছে, তাই না? এখন ঘোরাফেরা কয়েকদিন আগে, হ্যাঁ, যা কালকে ছবিটা ভাইরাল হলো, তো সেখানে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সেটা পোস্ট দিয়ে বলতেছে যে আসিফ নজরুলের কারণে ওখানে চলে গেল। এখন যা ওই আমরা একটা রবীন্দ্রনাথের কথা আছে না, যা কিছু হারা গিন্নি বলে কাষ্ট বেটা চোর। আসিফ নজরুল অনেক সমালোচনা আছে, কিন্তু এটার জন্য যে আপনি আসিফ নজরুল দায়ী করতেছেন, তাহলে দুজন উপদেষ্টা তো সরকারে আছে, 3 জন ছিল আগে, তাহলে তারা এটার জন্য দায়ী না। এখন এই যে চটকদার স্ট্যান্ডবাজি, এই জিনিসগুলো মানুষ খাচ্ছে না। তাছাড়া বড় কথা হচ্ছে কি, এই যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা হাসিনার বিরুদ্ধে কেন ফাইট করলাম, পরবর্তী সময় সেটাকে অন্য রূপে যখন এগুলো আবার প্রতিফলিত হচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে, তখন মানুষ আসলে কিছুটা মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা হচ্ছে এই জায়গাতে আমি ফিরে আসবো আপনার কাছে। আমি একজনের সাথে এখনো কথা বলি নাই, তিনি হচ্ছেন শরীফুজ্জামান শরীফ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। আপনার কাছে দেরিতে এসেছে, কারণ ছোটবেলা আমরা দেখতাম যে ছাত্র ইউনিয়নই সবচেয়ে সুন্দর বক্তৃতা দেয়, কিন্তু ভোট কম পায়। এখন আপনি বলেন যে এই যে আজকে ছাত্রদের একটা প্রবণতা, যে তারা অনেক বেশি, একজন স্বীকারই করেছেন যে তারা অনেক ক্যাশ পছন্দ করে, মানে এই মুহূর্তে যা দরকার সেটা চান। আরও একজন বলেছেন যে তারা আসলে একটা সাময়িক চাহিদার কথা হয়তো বিবেচনা করেছেন। আপনার কি মনে হয় আসলে কি ছাত্র রাজনীতির চেহারা বদলে যাচ্ছে? ছাত্র রাজনীতি আগে যেমন আদর্শ ভিত্তিক, পরিবর্তনের চেতনা, নানান ধরনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করতো, আসলে কি এখন ছাত্র রাজনীতি লক্ষ্যবিহীন? হলের ভালো সিট কিংবা ডাইনিংয়ে হাফ প্যান্ট ছাড়া ওয়েটার, কিংবা ধরেন আরও কিছু কিছু বিষয় আছে, ঠান্ডা পানি গরম পানি, এইরকম জায়গাতে চলে গিয়েছে। জাতির পরিবর্তনে ভূমিকা রাখার চিন্তা আসলে ছাত্ররা করছে না। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে সবাইকে শুভেচ্ছা। ছাত্ররা কি পরিবর্তন চাচ্ছে কি? ছাত্ররা তো পরিবর্তন চেয়েছে বলেই একটা, এটা তো একটা পরিবর্তন যে ছাত্ররা রাজনীতির কথা ওইভাবে চিন্তা করছে না। তারা কিন্তু অনেকেই বলেছে যে আমাদের সাথে যে কাজ করে, আমি যাকে চিনি আমি তাকে ভোট দিব, বা আমার জন্য কাজ করেছে। ঠান্ডা পানি গরম পানি কিন্তু তারা বলেছে যে মেশিন দিয়েছে। ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় 1 বছর আগের যে পরিবর্তনটা, সেটা এসেছে ছাত্রদের নেতৃত্বে। রাজনৈতিক দলগুলো কৌশলগত কারণে সামনে আসেনি, ছাত্রদেরকে সামনে দিয়েছে এবং তারা একটা বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের পরে তাদের প্রতি সে আস্থাটা ধরে রাখা যায়নি। তাদের কতগুলো বিহেভিয়ারের কারণে, তাদের কতগুলো আচরণের কারণে মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে তার কাছ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে স্বপ্নটা ভেঙে যায়। গতকালকে সমস্ত মিডিয়ায় নিউজ এসেছে, আব্দুল হান্নান মাসুদ যে ছাত্রটিকে, চাঁদাবাজটাকে থানার থেকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে এনেছিল, সে আবার চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। তো স্বাভাবিকভাবে এই মেসেজটা যখন যায়, তখন মানুষের মধ্যে কতগুলো প্রশ্ন আসে যে নেতৃত্বর প্রতি আস্থা রেখে আমরা রাস্তায় নেমেছিলাম, সেই নেতৃত্ব একজন চাঁদাবাজকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে নিল, কিন্তু তার তো কোনো পরিবর্তন হলো না। এবং ওই যে চাঁদাবাজটা, সেও নিজেও একজন ছাত্র নেতা হিসেবে পরিচয় দেয়। সুতরাং গুণগত পরিবর্তনের যে জায়গাটা, সেটি যখন সে দেখতে পায়, যেটি হলো না। গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ হারিয়েছিলেন, অথবা তার সভাপতি পদ হারিয়েছিলেন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির একটা খবরের কথা আমরা শুনেছিলাম। তো আজকে এসে আমরা সেই ঘটনাগুলো যখন দেখব, তখন যে নেতার পেছনে আমি জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য নেমেছিলাম, তাকে যতটুকুই শ্রদ্ধা করি না কেন, তার প্রতি আমার ওই যে আস্থার জায়গাটা, ভালোবাসার জায়গাটা থাকে না। এই গণ অভ্যুত্থানে 1 বোতল পানি হাতে নিয়ে যে মা
সন্তানটিকে কাঁধের উপরে নিয়ে শহীদ মিনারে এসেছিলেন, এটাই তো সত্য। এই শহরে রিক্সাওয়ালা রিক্সার উপরে দাঁড়িয়ে স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিলেন, এটা তো সত্য। আজকে আপনি সেই রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন যে গণ অভ্যুত্থানে সে অংশগ্রহণ করেছিল, তার মূল্যায়নটা কি? ধরেন এই ব্যর্থতার দায়িত্ব নিতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে, হয়তো, কেননা তারা রাষ্ট্র পরিচালনা করছে। শুধু তারা, কিন্তু এইটার প্রভাব, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তো নির্বাচনে অংশ নিচ্ছেন না, তাহলে এইটার প্রভাব কি নির্বাচনে গিয়ে পড়বে? নির্বাচনে পড়বে। কার উপরে? ডাকসু নিয়ে যে আলোচনাটা এখানে হচ্ছে, ডাকসুর প্রভাবটা কি পড়বে কিনা? প্রভাব দুই ধরনের পড়ে। একটা হচ্ছে আপনার ভোটারদের উপরে এক ধরনের প্রভাব। 90-এর এরশাদ পতনের আগে আমান খোকন যে ডাকসুটি হয়েছিল, সেই ডাকসুর প্রভাবটা ছিল সারা দেশে। বিএনপি দলটা কিন্তু তখন খুব বড় ছিল না, কিন্তু ছাত্রদের উপরে ভিত্তি করে যে নির্বাচনটা, 91-এর নির্বাচনে বিএনপির সফলতার পেছনে সব থেকে বড় ভূমিকা রেখেছিল তরুণ প্রজন্ম, এবং এর পেছনে একটা বড় ভূমিকা রেখেছিল ডাকসু। এবারের যে ডাকসু, এই ডাকসুতে বিজয়ী হওয়ার জন্য যারা বিজয়ী হয়েছে, প্রথমত নির্বাচনটা নিয়ে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলোকে আমি উড়িয়ে দেব না। ইতিমধ্যে অনেকগুলো ঘটনার আলামত দেখা যাচ্ছে যার ভেতর থেকে নির্বাচনটা একেবারে শতভাগ বিশুদ্ধ হয়েছে এই কথা বলার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা বিজয়ী হয়েছে তাদের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে 1 বছর, এবং যারা বিজয়ী হয়েছেন তারা 1 বছর ধরে প্রস্তুতি গ্রহণ করেছে। অন্য ছাত্র সংগঠনগুলো নির্বাচনের প্যানেল জমা দেওয়ার ঠিক শেষ মুহূর্তে এসে তারা তাদের নাম ঘোষণা করেছে, যখন তার 1 বছর আগের থেকে আপনি সোশ্যাল মিডিয়া একটা ওয়েব ক্রিয়েট করা হয়েছে 2-3জন ক্যান্ডিডেট। সেটা অন্য দলগুলো করলো না কেন? আমি আপনার কাছ থেকে আবার পরের আলোচনায় চলে যাব। তো অন্যরা করলো না কেন? সোশ্যাল মিডিয়া কি তাদের জন্য বন্ধ ছিল? এখন এই যে কাজগুলো করার ভেতর থেকে যারা বিজয়ী হলো, 1 বছর ধরে কাজের জন্য যারা বিজয়ী হলো, আমি তাকে কি একেবারে সম্পূর্ণ ক্রিটিক করব? না, এটা হচ্ছে তার সক্ষমতার দিক, এটা হচ্ছে তার আন্তরিকতার দিক। আপনি ছাত্র সংগঠনের নেতা, আপনি হলগুলোতে কাজের সুযোগ নেননি কেন? প্রশাসন আপনাকে তো বাধা দেয়নি। যদি বাধা দিত আপনি সেটি দেখাতে পারতেন। এখন তারা যারা বিজয়ী হয়েছেন, এই বিজয়ের ফলাফলটা কি সারা দেশে প্রভাব পড়বে? প্রভাব দুই ধরনের। কিন্তু এটাও তো ঠিক, এটাও তো ঠিক যে ছাত্র সংগঠন খুব একটা দাবি দেওয়া করে নাই ডাকসু কিংবা জাকসু রাকসু নির্বাচনের জন্য। কোন একটি জায়গা থেকে আসলে বিষয়টা আয়োজন করা হয়েছে, সরকারি নির্দেশে হতে পারে, অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা বলে দিয়েছেন যেটা হবে। সবাই কিন্তু ভেবেছিল, কেউ বলেছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, কেউ বলেছিল যে জাতীয় নির্বাচন হবে, তারপরে সবকিছু হবে। যাদেরকে আপনি বিজয়ী দেখছেন, তার মানে কি যারাই কাজ করেছে 1 বছর ধরে তারা জানতো যে শেষের দিকে এসে এই নির্বাচন তারা পাবে? হ্যাঁ, তারা সেই প্রস্তুতি নিয়েছে। সমাজ কল্যাণমূলক যে কাজগুলো তারা করেছে, তারা প্রার্থীদেরকে যেভাবে ফোকাস করেছে, দেশের বাইরের থেকে জনপ্রিয় ইউটিউবারদেরকে দিয়ে এদের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করেছে। রোজার সময় হলে হলে ইফতার করিয়েছে, পানির ফিল্টার দিয়েছে, সোশ্যাল ওয়ার্ক করেছে, আবার প্রশাসনকে তার পক্ষে কাজে লাগিয়েছে, প্রশাসন সহযোগিতা করেছে। ভবিষ্যতে কি আপনারা যারা আপনাদের যাদের সমর্থিত ছাত্র দল রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন? এখান থেকে যদি শিক্ষা গ্রহণ কেউ না করে, তাহলে তাকে যত বড় সংগঠনই হোক না কেন পরাজিত হতে হবে। এর ভেতর তার মানে যে আর্থিক শক্তি থাকতে হবে একটি দলের। আপনার শুধু আর্থিক শক্তি না, ছাত্রদের আর্থিক শক্তি কোত্থেকে থাকে? আপনার শুধু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে 12 টাকা 14 টাকা বেতন দিয়ে। আপনি কতগুলো কাজ আছে, আপনি একটা হলের গ্রাউন্ডটা পরিষ্কার করবেন, সেটার জন্য আপনার আর্থিক শক্তির প্রয়োজন নেই। আপনার আন্তরিকতা, একটা উদ্যোগ দরকার, এবং এই কাজটার ভেতর থেকে আপনি স্টুডেন্টদের কাছাকাছি পৌঁছে যেতে পারেন। আপনি ক্যান্টিনের যে খাবারের জন্য আপনি 2টো পোস্টার লাগিয়ে দিয়ে আপনি সেখান থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, যারা ওই ক্যান্টিনে ঢুকে দুর্গন্ধের কারণে খেতে পারে না। কিন্তু সেই কাজটি তো আপনি করেননি, যারা করেনি তারা সেই ফলাফলটি পেয়েছে। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আলোচনা একটু পরিবর্তন করতে চাই। আপনার একটা লাইন বাকি ছিল, শেখ রবিউল আলম, আপনি সেই লাইনটা বলতে পারেন। বলে আপনার কাছে যে প্রশ্ন যেতে চাই, প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দিয়েছেন, আর তারপর পরই আমরা দেখেছি একটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচারিত হয়েছে, মেহেদী নামে যে ভদ্রলোক আছেন বিদেশে, তিনি নামকরা সাংবাদিক, তার কাছে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি কিছু কথা বলেছেন, ওই বিষয়ে আপনার মন্তব্য কি? তিনি বলেছেন, একটা বলেছেন যে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে 6 মাস পরেই তো নেপাল নির্বাচন দিয়ে দিয়েছে, ওনারা কেন দিতে দেরি করেছেন, তখন তিনি বলেছেন যে এমনও তো ছিল যে
এই সরকারকে, ইন্টারিম সরকারকে 5 বছরের চেয়েছে, 10 বছরের চেয়েছে, 15 বছরের চেয়েছে, এরকম একটি কিছু তিনি বলেছেন, কাছাকাছি কিছু একটা। তার মানে তিনি মনে করেন যে চাইলে 5, 10, 15 বছর হয়তো থাকা যেত, এরকম একটা মনে হয়েছে। আরেকটা হচ্ছে যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ তো আসলে নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম স্থগিত আছে, আওয়ামী লীগ হয়তো মার্কা ছাড়া নির্বাচন করতে পারবে, তো এরকম কিছু একটা তিনি বলেছেন। তো আপনার কি মনে হয়, আসলে কি মার্কা ছাড়া আওয়ামী লীগ ফেরত আসছে, অথবা মার্কা ছাড়া থাকলে পরে আওয়ামী লীগের প্রার্থীরা থাকবেন যারা নৌকা ছাড়া অন্য কিছু নিয়ে নির্বাচন করবেন, এটা কি তার ইঙ্গিত, নাকি এটা ইঙ্গিত যে নিষিদ্ধ তো হয় নাই, শুধু কাজ স্থগিত আছে, তার মানে আওয়ামী লীগ এখনো দল হিসেবে বলবৎ আছে? আপনার সময় কম, কিন্তু প্রশ্নটার ব্যাপ্তি অনেক বেশি। না, আরো সবাই আলাপ করবেন, সুতরাং আপনি একটা পয়েন্ট বলবেন। আমি একটাই বলি আপনাকে, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, যে কোনো সময় ফিরিয়ে কার্যক্রম শুরু করতে পারেন, এটা খুব ডিপ্লোম্যাটিক্যালি বলার চেষ্টা করেছে। মানে দায়টা উনি ওইভাবে নিতে চান নাই, এই কারণে নিতে চান নাই পশ্চিমা বিশ্বে কোনো রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পর পতিত হয়ে যাওয়ার পর একেবারে নিষিদ্ধ হয়ে যায়, এই জিনিসটাকে ওরা ওভাবে দেখতে চান না। উনি মনে করতে বোঝাতে চেয়েছেন ডিপ্লোম্যাটিক্যালি যে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ আছে, আইনি প্রক্রিয়া বলবৎ আছে, তো সেখান থেকে আওয়ামী লীগ যদি নির্দোষ প্রমাণিত হতে পারে, যে কোনো সময় রাজনীতিতে ফিরে আসতে পারে। কোনো ব্যক্তি গোষ্ঠী রাগ হয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিচ্ছে না, বাংলাদেশে এই পরিবেশ নাই, এটা মিন করতে গিয়ে উনি হয়তো আরো। আসলে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কারো রাগ নাই, ক্ষোভ নাই, এত মানুষ মারা গিয়েছে, তার জন্য ট্রায়াল আছে, সেটা তিনি ফেস করছেন, এবং তারও আছেন, প্রধান উপদেষ্টারও আছেন, তিনিও এটাও বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী শক্তি, এটা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত। কিন্তু যেভাবে আপনি এভাবে ভাবেন, মানে আভ্যন্তরীণভাবে ভাবেন, সেভাবে হয়তো ডিপ্লোম্যাটিক্যালি কোনো কোনো জায়গায় যেখানে গণতন্ত্রের চর্চা রয়েছে, যারা সঠিকভাবে অবগত না তাদেরকে কনভিন্স করার জন্য উনি বুঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে এখানে রাষ্ট্রীয়ভাবে সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বঞ্চিত করছে না, তার রাজনীতি করার সাময়িকভাবে স্থগিত, বাট আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবার তার রাজনীতি প্রয়োজন হলে হতে পারে, কিন্তু সেটা নির্ভর করবে সামগ্রিক অনেকগুলি বিষয়ের উপর। এটা মিন করতে আমার কাছে মনে হয়েছে চেয়েছেন। আরেকটা জিনিস আপনি ইঙ্গিত করছিলেন, আপনারাও কি একই মতামতের? আপনাদের না, আমরা সবসময় জন্য বলেছি আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি, এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত, সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, সে ট্রায়ালের মধ্যে আছে, সে আইনিভাবে এটা মানে আওয়ামী লীগ ফেস করবে, এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে সাময়িকভাবে বলেন। কিন্তু ট্রায়ালে কি আওয়ামী লীগের বিচার হচ্ছে নাকি আওয়ামী লীগের নেতা নেত্রীদের বিচার হচ্ছে? মানে ট্রায়ালে আসামি কি দল, নাকি দলের কতিপয় নেতা নেত্রী যারা দলকে খারাপভাবে ব্যবহার করেছে? প্রক্রিয়াটাই অনুসরণ করতে হবে। যারা ব্যক্তিগতভাবে সরকার প্রধান থেকে শুরু করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন, তারা যেমন গণহত্যার সাথে যুক্ত, আপনি গণতন্ত্র হত্যার সাথে যুক্ত, গুম খুন নিধনের সাথে যুক্ত, মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত, পাশাপাশি দলও যুক্ত। কারণ দলের নির্দেশেই আপনি দেখবেন যে এই গণ অভ্যুত্থানকে যারা প্রতিরোধ করার চেষ্টা করেছে, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে পাড়া মহল্লায় সংঘবদ্ধ হয়ে গুলি করে দলের ট্রায়ালের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, এবং আমার মনে হয় যে আইন সংশোধন করা হয়েছে এবং দলের ট্রায়ালও সেটা হবে, এবং হওয়ার পরেই আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে, বা একটা নির্দিষ্ট টাইম 10 বছর 20 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে। আদালত আইনি প্রক্রিয়া অনুসরণ করে। আপনারা মনে করেন যে আইনি প্রক্রিয়া যা হবে সেটাই ঠিক? আমরা তাই মনে করেছি যে আইনি। আমরা মাসুদ কামাল আপনার কাছে যাই, আইনি প্রক্রিয়া যা হবে সেটাই ঠিক, এটা বলেছেন শেখ রবিউল আলম। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে দল নিষিদ্ধ হয় নাই, দলের কার্যক্রম স্থগিত হয়েছে, এখন ধরেন আপনাকে কোন একটা আদেশ দেওয়া হলো, যে আদেশটা আপনি মনে করছেন অগণতান্ত্রিক, সেক্ষেত্রে দল যদি নিষিদ্ধ না হয়, দল কি প্রতিবাদ করতে পারবে? প্রতিবাদ কি কোনো রাজনৈতিক কর্মসূচি, নাকি প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো? শুনুন, আমি বলি এই যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, এখন ঝটিকা মিছিল কি একটা রাজনৈতিক কর্মসূচি, নাকি ঝটিকা মিছিল হচ্ছে যে দলকে টিকিয়ে রেখে দলের কার্যক্রম বন্ধ করাটা ঠিক হয় না, এই জন্য তারা প্রতিবাদ করছেন? কোনটা আসলে? এটা আওয়ামী লীগ কেন করছে এটা তাদের ব্যাপার, আমি যেটা বুঝি সেটা আমি বলি। শুনেন, একটা রাজনৈতিক দলকে আপনি বললেন যে তুমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, অর্থটা কি? একটা মানুষকে বললেন তুমি কোনো মানবিক কর্মকাণ্ড করতে পারবে না, তাহলে আমি কী হবো? তো মৃত মানুষ, আপনি আমার কোমা রাখতে পারবেন না, যখন কোমায় থাকবো তখনও তোমার শ্বাস প্রশ্বাস চলবে, ওই শ্বাস প্রশ্বাস তো একটা মানবিক কর্মকাণ্ড। সে যে জিনিসটা প্রত্যেকটা পত্রিকা যে হেডলাইন করছে, আমি সাংবাদিক হিসেবে বলতেছি ভাই, এটা মিসলিডিং হেডলাইন, টোটাল একটা মিসলিডিং হেডলাইন। উনি কী বলেছেন? ডক্টর ইউনূস এখানে কথার মার পেঁচে অনেক কিছু বলার চেষ্টা করেছেন, বলার মাধ্যমে প্রমাণ করেছেন যে উনিও একটা চালিয়াত টাইপের লোক, এটা আমার কাছে মনে হয়েছে। উনি বলতেছেন যে আমরা তো তাদেরকে নিষিদ্ধ করি নাই, ওদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছি। অর্থ কি? অর্থটা কি? যে রাজনীতি দলে নির্বাচন করতে পারবে, ফুটবল বলে কি যে নির্বাচন করতে পারবে কিনা পারবে, এটা হলো সরকারের ইলেকশন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশনের ব্যাপার হবে কেন?
নির্বাচন করাটা পলিটিক্যাল পার্টির জন্য তো একটা রাজনৈতিক কর্মকাণ্ড, তো আপনি তো করতে দেবেন না। ওখানে কি আওয়ামী লীগের মার্কা থাকবে? থাকবে না। টোটালি এই সিদ্ধান্তটা একটা কালো আইনের মাধ্যমে একটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আমি মনে করি। আপনি পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করতে পারেন না। যে কথাটা বলা হচ্ছে যে পার্টি ইটসেলফ মানে ক্রাইম করেছে, কিভাবে করেছে প্রমাণ করবেন আপনি? পার্টি এবং পার্টি যারা চালক এক জিনিস। আপনি আমাকে বলেন একটা বাস দিয়ে মনে করেন একটা টাটা বাস দিয়ে আপনি এটা অ্যাক্সিডেন্ট করে 5 জন স্টুডেন্টকে মেরে ফেললেন, দায়ীকে? বাস ড্রাইভার, রাস্তা, নাকি টাটা কোম্পানি? যান এখন যে ওই টাটা কোম্পানি যে জ্বালাই যান এ যে তা করবেন আপনি? দায়ীটা কে? এই বাস তো গত 10 বছর এই রাস্তায় মানুষকে সার্ভিস দিচ্ছে, দায়ী হলো ড্রাইভার। আপনি ড্রাইভারকে বিচারে আওতা আনেন। বাংলাদেশ এবং পৃথিবীর কোনো দেশে আছে আইনের মধ্যে যে এক্সিডেন্ট করলে পরে গাড়ি পরে যেতে হয়? আছে আইনে? বাংলাদেশে আইনে আছে? এই গভর্নমেন্টের পরে যে গভর্নমেন্ট আসবে তারা কি গাড়ি পরে আইন করবে নাকি ড্রাইভারের বিচারে আইন করবে? আওয়ামী লীগ যদি আপনি দায়ী করতে চান তাহলে আওয়ামী লীগের আপনি গত 10 বছর 15 বছর 20 বছরের গঠন যত দেখেন, আওয়ামী লীগ কি গঠনতান্ত্রিক ভাবে কখনো কি এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে? নেয়নি তো। আওয়ামী লীগের নেতারা গঠনতন্ত্র মানে নাই, তাহলে নেতার দোষ, এটা নেতার দোষ। কারণ তারা একনায়কতান্ত্রিকতা শুধু সরকারে না, দলেও রেখেছিল। ওখানে কথা বলা যেত না, দলের অনেক লোক তো তারা কথা বলতে পারতো না। এইগুলি এখন গায়ের জোরে আমি বললে পরে বলবেন মব, তুই বেটা তুই ফ্যাসিবাদের দোষর বলে দিলেন আপনি বলতে পারেন, আপনাদের গায়ের জোর আছে। এটা তো আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ বলতে এরকম। আওয়ামী লীগ শেখ হাসিনা যেটা বলতো ওটাই সংবিধানে এত আমরা সমালোচনা করি। এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রাইম মিনিস্টারের বোন তার মতো প্রোটোকল পাবে? আছে লেখা? ঠিক তো সব জায়গায় থাকতো না, তারা একটা আইন করেছিল যে সেটাও মানতো না। ওটা নিরাপত্তা পাওয়ার জিনিস, প্রোটোকল পাওয়ার জিনিস। রাষ্ট্রীয় অনুষ্ঠানে সে প্রাইম মিনিস্টারের সঙ্গে থাকবে, আছে কোথাও লেখা? নাই তো রে ভাই। কিন্তু সেটা হয়েছে কেন? সে মানে নাই। এখন না মানলে তো এক জিনিস, সে স্বৈরাচার বলে মানে নাই। সে স্বৈরাচারের আচরণ কেন আপনার সঙ্গে আমার সঙ্গে করছে, তার দলের সঙ্গে করছে। কাজেই আপনি যখন দলকে নিষিদ্ধ করবেন, দল আপনি বলবেন, দল আর ব্যক্তিকে যদি একত্র করে ফেলান তখন বুঝতে হবে আপনার মতলব খারাপ। এবং সে খারাপ মতলবের এই যে বিএনপি বলতেছে আওয়ামী লীগ সন্ত্রাসী দলের মধ্যে, ঠিক আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, আপনারা খুব ভালো করছেন। তো জাতীয় পার্টির ব্যাপারে আপনার উল্টাপাল্টা কথা বলেন কেন? ওটা করে দেন না, একই কথা বলছি। তখন বলেন না কেন? তখন আপনি বলছেন না জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে। কি বলছি ভাই, জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে না, আমরা তো বলেছি যে জাতীয় পার্টির বিরুদ্ধে যে এলিগেশনগুলি ফ্যাসিবাদের দোষর হিসেবে বলা হচ্ছে সেটাকে নিয়েও আদালতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। আপনার বলি একটা প্রশ্ন করি, আরেকটা জিনিস মাসুদ খান আপনি প্রশ্ন করেন না, আমি মাসুদ কামালকে প্রশ্নটা করতে চাই। তো ধরেন দলটা নাই, কিন্তু প্রতীক তো অন্য কেউ পাইতে পারে, দলের নামে তো প্রতীক। দল তো আরেকটা দলকে বলতেছে স্থগিত করছি, যখন স্থগিত আবার দেখেন ইলেকশন কমিশন, দেখেন ইলেকশন কমিশন কি করছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছে। আপনি আরপিও পড়েন, কিন্তু উনি কিন্তু বলেছেন নিবন্ধন স্থগিত হয় নাই। আমি বলি আরপিওতে পড়েন, আরপিওতে নিবন্ধন স্থগিত কোনো অপশনই নাই। আরপিওতে বলা হয়েছে যে নিবন্ধন হয় থাকবে অথবা থাকবে না, স্টেট কথা। নিবন্ধন বাতিল করবেন অথবা গ্রহণ করবেন, মানে স্থগিত করার কোনো অপশনই নাই। যাই হোক, তারা তাদের মতো করে একটা কিছু করেছেন। মনিরা, আপনি এইদিকে আছেন, আপনার কি মনে হয়? প্রধান উপদেষ্টা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগ আছে, তাদের কার্যক্রম বন্ধ আছে। এবং ইলেকশনের বিষয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যেতে পারবে, কে আওয়ামী লীগের কে বিএনপির, এটাকে আলাদা করা সম্ভব? বা কে নাগরিক পার্টির, মানে আমরা কি করে বুঝবো যে আওয়ামী লীগের ভোটাররা সত্যি ভোট দিতে যেতে পারছে অথবা পারছে না? আরেকটা হচ্ছে যে আপনি কি এই বক্তব্যগুলির সাথে কতটুকু আপনাদের দলীয়ভাবে আপনারা এটাকে সমর্থন করেন অথবা করেন না? তিনি আরো বলেছেন যে জনগণ তো 5 বছর বা আরো বেশিও চেয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে। এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিক অন্যান্য গভর্নমেন্টের মতো না। যখন প্রশ্ন করা হয়েছিল যে নেপাল তো 6 মাসের মধ্যে দিয়ে দিল নির্বাচন, কেন নির্বাচনে তাহলে দেরি হচ্ছে? এবং বারবারই বলা হচ্ছিল মেয়াদ কেন নির্দিষ্ট করা হয় নাই। একটু অ্যাগ্রেসিভ ছিলেন প্রশ্নকর্তা, এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আপনাদের কি মনে হয়? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মানে যে ভোটাররা, তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগ তো যদি থাকে আছে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের কিছু ভোটার আছেন, বা আওয়ামী লীগ না থাকলেও তো আওয়ামী লীগ সমর্থক থাকতে পারেন যারা নিজের পার্টিকে খুঁজে পাচ্ছেন না। কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দিতে যেতে পারবে।
তো আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগকে ছাড়া কাকে ভোট দিবে যদি আওয়ামী লীগ না থাকে? আর যদি যেতে পারে আমরা বুঝবো কিভাবে যে আওয়ামী লীগের ভোটাররা সত্যি যেতে পেরেছে অথবা পারে নাই? কে আওয়ামী লীগের ভোটার, এটাকে চিহ্নিত করা যায়? আমরা কি করে বুঝবো? যেটা উনি বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রাসঙ্গিক, মানে আমি উত্তরটা একটু অন্যভাবে দিই, সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে প্রাসঙ্গিক করার বিষয়ে আমার মনে হয় প্রথম এই বিষয়টাতে জিজ্ঞেস করতে হবে যারা শহীদ পরিবার। এটার মানে উত্তর তারা দিবে। আজকে বিউটি ঘোষ, রিয়া গোপের মা, রিয়া গোপকে খুন করা হয়েছে কিভাবে, তাকে হত্যা করা হয়েছে কিভাবে? সে জানালায় বসে সে বাইরের দিকে তাকিয়েছিল এবং একটি বুলেট এসে তার বুকের ভিতর দিয়ে ঢুকে পেছনের দেয়ালে 1 ইঞ্চি ফুটো করে ফেলেছে। এই যখন অবস্থা, তাহলে আমাদের বিউটি ঘোষকে আনতে হবে এখন যে আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কি করতে হবে এইটা সমাধান করার জন্য। আমাদের আমি যদি বলি এই যে বিএনপির ভাই আছেন, ইলিয়াস আলীর পরিবারকে নিয়ে আসতে হবে। তারা আসলে যখন আওয়ামী লীগ এই যে দল হিসেবে বিচার করা হবে কিনা এবং ব্যক্তি হিসেবে বিচার করার ব্যাপারটা যখন আসছে তখন আমাদের হচ্ছে একটু এভাবে করে চিন্তা করতে হবে। বহু মানুষের আবেগ আছে, অনুভূতি আছে, দুঃখ আছে, কিন্তু যদি এই দুঃখ থাকে তাহলে এই দুঃখের প্রেক্ষিতে আপনি বক্তব্যকে কিভাবে বিচার করছেন? হ্যাঁ, আমি আর একটু বলে নিই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন এই কাজগুলো করেছে, এই গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘর এবং 3টা নির্বাচন যেভাবে করে তারা করেছে এবং ক্ষমতায় আসীন ছিল, তখন আমাকে একটু দেখান যে আওয়ামী লীগের একজন এমপি পদত্যাগ করেছে অথবা একজন নেতা বলেছে না এ যা করতেছে এটা কোনোটাই ঠিক না। এটা তো কেউ বলে নাই। তাহলে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? আমরা এটা তো বলছি যে আওয়ামী লীগ আসলে এমন একটা দল, আপনি যারা সংসদে থাকে তারাই কি দল? আপনি বলেন আওয়ামী লীগের একজন নেতাকর্মীর মধ্যে আপনি এখনো অনুশোচনা দেখেছেন? ওইখানে একজন একনায়কতান্ত্রিকের নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দে 299 জন গিয়ে বসে পড়েছেন, যার মধ্যে আবার একটা বিরাট অংশ তার নিজের পরিবার। তো তাহলে ওদেরকে আপনি কি আসলে সত্যিকার অর্থে দায়িত্বশীল সংসদ সদস্য মনে করছেন এবং তাদের দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপিয়ে দিচ্ছেন? ব্যাপারটা কি? কিন্তু দল তো তারা তো দল ছিল, তো দল হিসেবে ফাংশন করেছে। তো আওয়ামী লীগ 300 জনের দল, মানে 1+299। আমি বলি 1+299 যেরকম দল, এটাও যেরকম স্বীকার করতে হবে এবং তাদের তো যে সমর্থক গোষ্ঠী আছে, আপনি আমাকে একজনকে দেখান যে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগ করেছে একটা ওয়ার্ড পর্যায়ের নেতা, তার মধ্যে অনুশোচনা আসছে কোনো? আপনি দেখাতে পারবেন না। অনুশোচনা জানানোর কোনো সুযোগ কিংবা কোনো কিছু কি তৈরি করেছেন বা আপনারা প্রস্তাব করেছিলেন যে অমুক জায়গাতে গেলে মাফ চাইলে মাফ করে দিবে বা মাফ চাওয়া যাবে? এটা তো আমাদের কথা হচ্ছে, আমরা তো বলেছি আমাদের যে দাবি ছিল সেটা তো আমরা রাজপথেই বলেছি যে আওয়ামী লীগের যে কার্যক্রম, যে সন্ত্রাসী কার্যক্রম, সেটা হচ্ছে আমি বুঝতে পেরেছি আপনার প্রথম অংশের উত্তর যে আওয়ামী লীগ ভালো না। আওয়ামী লীগ ভালো না দেখেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ, বা আওয়ামী লীগ নিষিদ্ধ না, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ ঠিক আছে, নিষিদ্ধ হয় নাই। কিন্তু এই বক্তব্যের সাথে আপনি কি একমত যে কার্যক্রম বন্ধ আছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই? আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে, মার্কা না থাকলেও তারা তো ভোট দিতে পারবে। আওয়ামী লীগের প্রার্থীরাও কি তাহলে মার্কা ছাড়া নির্বাচন করতে পারবে? দেখেন এইখানে আসলে না অবশ্যই না। এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের ব্যাখ্যাটা আপনি কি বলতে পারেন যে আপনি কি বুঝতে পেরেছেন ওনার কথা? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ভাই একজন বলেছেন যে এটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এটা বুঝ দেওয়া যে আসলে যাতে এরকম না মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট, মানে ওনার পক্ষ থেকে আসলে দায়টা সরানো আর কি, যে আমরা এরকম করে মানে যদি মানবাধিকারের প্রশ্ন আসে, একটি দলকে কেমন করে আপনারা নিষিদ্ধ করলে, নানান ধরনের প্রশ্ন আসে, সেইখানে হচ্ছে উনি নিজের কাছ থেকে সেই দায়টা মানে জাস্ট দায় মুক্তি হিসেবে এই কথাগুলো বলেছেন। তবে আমাদের উপর তো সবসময় দায় আছে না হলে তো আক্তার হচ্ছে নিউ ইয়র্কে গিয়ে তো ডিম খায় না, মানে ডিম মারে না। তারপরে আবার হচ্ছে তাসনিম জারাকে এত কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয় না। এবার যদি এখন আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগের অন্য সকল দলের উপরে যে ক্ষোভ, তার থেকে অনেক বেশি ক্ষোভ তো আসলে এনসিপির যেই মানে সামনের সারির যে নেতারা তাদের উপরে। সুতরাং এই জায়গায় তো অবশ্যই আমরা যেটা বলি যে সেটা হচ্ছে যখন আসলে প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলছেন, উনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝ দেওয়ার জন্যই বলুক আর যে কারণেই বলুক, কিন্তু ওনার বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ এবং শেখ হাসিনা ভারতে বসে ওই কথাগুলো শুনছে এবং তার নেতাকর্মী কিন্তু এই কথাগুলো শুনছে। সুতরাং এই যে আওয়ামী লীগের বিষয়ে আসলে কি সমাধান হবে, এটা শুধুমাত্র যে বিচারিক প্রক্রিয়ার থেকে উনি যদি এই কথাটা বলতেন যে সামাজিকভাবেই আসলে তাদের আসলে বাংলাদেশে কোনো অবস্থান নাই এবং মানুষ তাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে, তাহলে সেটি আরো অনেক বেশি ভালো হতো। কারণ এটি তো দেখেন একটা সেটেলড ব্যাপার যে আপনারা কি এই ব্যাপারে দলীয় কোনো বক্তব্য দিয়েছেন? এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো বক্তব্য আসেনি, তবে আমরা মানে এইটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যেহেতু দলীয় বক্তব্য আসলে সেটা তো প্রেস রিলিজের মাধ্যমেই জানানো হবে। ধন্যবাদ মনিরা। আমরা রাকিবের কাছে যাব, তার আগে আমি একটু শরীফ ভাই আপনার কাছে যেতে চাই। আপনি একটু বলবেন যে এই বক্তব্যের মধ্যে কিন্তু
একটা জায়গায় এসেছে যে নির্বাচন সময় মতো হবে, এই ব্যাপারে তো আবারও আমরা এই বক্তব্য থেকেই বুঝতে পারি যে সামনে নির্বাচন আছে, নির্বাচনের হিসাব নিকাশও একটা হচ্ছে, আমরা কিছু জরিপও দেখতে পেয়েছি। কিন্তু এই বক্তব্যের মধ্যে কিন্তু এটাও আছে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যেতে পারবেন, মার্কা থাকবে না, কিন্তু তাহলে তো আওয়ামী লীগের পরিচয়হীনভাবে আওয়ামী লীগের কিছু লোকজন নির্বাচনও দাঁড়াতে পারবেন। আপনার কি মনে হয় এইটা কি তার একটা ইঙ্গিত? ধন্যবাদ। আমি এর ভিতর থেকে এক ধরনের রাষ্ট্রীয় চালাকি দেখি, বুদ্ধি খাটিয়ে একটা পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ ঘটানো এবং পরিস্থিতি করতে হবে। আওয়ামী লীগকে বন্ধ করা হয়েছে, তার কার্যক্রম না, এটা থেকে বেরোতে যাচ্ছে। এই যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো কোনো ব্যক্তির ইচ্ছা অনুযায়ী কতগুলো ইনস্ট্যান্ট আপনি কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন তার পূর্বাপর কোনো রকমের কোনো প্রতিক্রিয়া প্রভাব বিবেচনা না করে আপনি এখান থেকে সবাই মিলেও যদি একমত হই, আওয়ামী লীগের যে সাংগঠনিক তার অপরাধের জায়গাটা আছে, তার কাঁধের উপরে 700-800 মরদেহ আছে, লাশ আছে, অসংখ্য মানুষের কান্না আছে, আবার তার যে পেরিফেরিটা এই সময়কালে আপনি কতগুলো কাজের ভেতর থেকে তাকে প্রাসঙ্গিক করে তুলছেন এবং তার প্রতি একটা সিম্প্যাথি তৈরি করছেন। আচ্ছা, আপনি বলেন তো যে নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর পর তার হাতে যে হ্যান্ডকাপটা দেখা গেছে, এই কাজটি করার ভেতরে তার প্রতি একটা সিম্প্যাথি আপনারা তৈরি করেছেন, এটিকে অস্বীকার করবেন? তার জানা যায় সিম্প্যাথি তৈরি না হলেও কি এই কাজটা ঠিক ছিল? একজন বীর মুক্তিযোদ্ধা, তার যা বয়স, আমি ওই জায়গাটাই আপনাকে ফোকাসটা করছি আর কি। এই কাজটা করতে পারেন? ডাক্তারদের একটা ওত আছে, আপনি কি এই কাজটা করতে পারেন? একটা অসুস্থ মানুষের সঙ্গে একজন মানুষকে আপনি যখন ফাঁসি দেবেন, তার সর্বশেষ যে প্রসিডিউরটা তার স্বাস্থ্য পরীক্ষা করা, তাই তো? অর্থাৎ একজন অসুস্থ মানুষকে আপনি ফাঁসি দিতে পারেন না। তারপরে শুধুমাত্র আপনার ভিন্ন মত পোষণ করে আওয়ামী লীগের তার ফাঁসি হতে পারে, তার যে অপরাধ, কিন্তু তার অর্থ এই না যে তাকে আপনি বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঠেলে দিবেন। তার মানে এই না যে তার হাতে আপনি হ্যান্ডকাপ পরিয়ে রাখবেন এবং সেখানে পুলিশ আছে, সেখানে প্রশাসন আছে, সবাই আছে। এই যে অবস্থা, উঠে পালিয়ে যাওয়ার মতো কোনো শক্তি ছিল না, ডাক্তার সেটা জানতেন। আমরা ন্যায় বিচার চাই, তাদের বিরুদ্ধে যে অপরাধগুলো, সেই অপরাধগুলো তদন্ত সাপেক্ষে বিচার চাই, তাদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে সে কথা বলছি না, কিন্তু এই ঘটনাগুলোর ভেতর থেকে, সরকারের এই কাজের ভেতর থেকে তাদের প্রতি সিম্প্যাথি তৈরি হচ্ছে। আজকে তার জানাজায় দেখেছেন কত সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে। এই যে বিচারের কাজটা আপনি করছেন, আমি তো বিভিন্ন জায়গায় দেখি, যেটি আমি বললাম, এই যে হত্যাকাণ্ডের পেছনে পুলিশের তো একটা ভূমিকা ছিল, আমরা তো পুলিশকে অভিযুক্ত করি, তাহলে সেই পুলিশের প্রধান যিনি ছিলেন আইজি, তিনি কিভাবে রাজসাক্ষী হন? তাকে আপনি কেন রাজসাক্ষী করেছেন? এই হত্যাকাণ্ডের জন্য, জুলাই হত্যাকাণ্ডের সমস্ত রেসপন্সিবিলিটির 80% তো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। আপনি পত্রিকায় ছবি দিচ্ছেন যে মিড লেভেলের অথবা মাঝারি লেভেলের অন্যান্য যে পুলিশ কর্মকর্তারা দেশের ভিতরে পালিয়ে আছে, দেশের বাইরে পালিয়ে আছে, তারা অপরাধী। তাহলে পুলিশের সর্বোচ্চ ব্যক্তি যিনি, তিনি অপরাধী না? যে রাজসাক্ষী হলে কিছু, তাহলে এখানে যদি সবাই রাজসাক্ষী হয়, আপনি তাকে মাফ করে দেবেন? তার অর্থ হচ্ছে যে এই যে বিচারের কাজটা করতে গিয়ে আপনি সবকিছু জগা খিচুড়ি করে ফেলছেন। গত পরশুদিন খাগড়াছড়ির যে ঘটনা, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন? উনি ওনার বিরুদ্ধে কি করে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন? এখানে হ্যাঁ, তো স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন? কি বলেছেন? যে এটা ভারত করেছে। তো ভারত যদি করে থাকে, হ্যাঁ করতে পারে ভারত। আওয়ামী লীগের পতনের পর ভারতের এখন পর্যন্ত মন ভালো হয়নি, এটা আমরা জানি, এবং এটি তার ব্যক্তি পরাজয় মনে করছে, তাও আমরা জানি। তো ভারত যদি করে থাকে, আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের ভারতের হাই কমিশনার আছে না, আপনি তাকে ডাকেন না কেন? আপনি কি ডেকেছেন তাকে? ডেকে বলেছেন যে আমাদের কাছে এই তথ্য আছে, তোমরা আমার পার্বত্য অঞ্চলে এই ধরনের একটা অস্থিরতা তৈরি করছো, খুনাখুনি তৈরি করছো। তার অর্থ হলো যে এগুলো হচ্ছে ধোঁকাবাজি, পাবলিকের সাথে ধোঁকাবাজি করে। ওই যে ছোটবেলা আমরা মেলায় গিয়ে নানা রকমের দেখতাম না, 10 পয়সা 20 পয়সা দিয়ে, তো এইগুলো ধোঁকাবাজি করে সরকার যে কাজটা করছে, এবং এই কাজগুলো করার কারণেই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হচ্ছে, আওয়ামী লীগের কথা বলতে হচ্ছে। এই জায়গায় আমরা রাকিবের কাছে আসি। রাকিব, আপনার কি মনে হয় যে একটা প্রক্রিয়া চলছে এরকম, যে ধীরে ধীরে যারা পালিয়ে গেছেন, যারা দুর্নীতি করেছেন, বা যাদের বিরুদ্ধে সত্যি অভিযোগ রয়েছে, এদের প্রতি এক ধরনের সিম্প্যাথি তৈরির প্রক্রিয়া চলছে, নাকি এইটাই আসলে এই সরকারেরও রীতি, তারা আগের সরকারের মতোই খানিকটা অবিবেচক? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, এক ধরনের একতান্ত্রিক কার্যক্রম করছেন। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি, রাজনীতিটাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়।
ইউ শুড ডু পলিটিক্স, বাই পলিটিক্স, উইথ পলিটিক্স, ওভার পলিটিক্স। এখন রাজনীতিটাকে যদি আপনি বোক শক্তির বলে করেন তাহলে আপনি এখান থেকে পিছিয়ে যাবেন। এই কারণে সিম্পিতিগুলো বারবার গেইন হয়। ধরুন আপনি জামাতি নেতাদের শাস্তি দিলেন, তারপরে এটা কি যথেষ্ট বিচারক প্রক্রিয়া মেনটেন করা হয় না, যার কারণে পরবর্তী সময় তারা সিম্পেদাস পেয়ে গেল। এখন সিম্পেদার জায়গাটা এমন জায়গায় চলে গেছে যখন এখানে আপনার জামাতকে স্বাধীনতার 71 শূন্য যাবে কথা বলতে যাবেন, প্রশ্ন করতে যাবেন, সেটা এখন সেন্সিটিভ ইস্যু দাঁড়িয়েছে, এক নম্বর ইস্যু। সেকেন্ড কথা হচ্ছে ধরুন এখানে যে রাজনৈতিক দল নিষিদ্ধের আলাপগুলো ওঠে, ধরুন হিটলারের নাৎসি পার্টি যে নিষিদ্ধ হয়েছিল সেটা কি কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করেছিল? তাকে কোনো পলিটিক্যাল পার্টি তাকে নিষিদ্ধ করেছিল তার দেশের আইন, তখনকার সামরিক আইন এবং তার বিদ্যমান আইনি ব্যবস্থা। এখন আওয়ামী লীগের বিচার আইন, আওয়ামী লীগেরও অনেকভাবে আপনি তার বিচার করতে পারেন, কিন্তু তার নিষিদ্ধের দাবিটা তো আপনি এখানে রাজনীতি দ্বারা করতেছেন না। এখানে তো আপনি ধরেন কেউ চাপিয়ে দিচ্ছে, ওকে নিষিদ্ধ করতে হবে, তাকে নিষিদ্ধ করতে হবে, স্বৈরাচারের দোষর বলা হচ্ছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এখন সবাই যদি নিষিদ্ধের খেলায় চলে তাহলে ধরুন আপনার এই পলিটিক্সটা তো পলিটিক্সের জায়গায় থাকতেছে না। সেকেন্ড ইস্যু। থার্ড ইস্যু হচ্ছে ধরুন আপনার এটা করতে গিয়ে আপনি সিম্পেথাইজ করতেছেন। আমি বলতাম, ওই শরীফে বলে ফেললো, ধরুন আপনার যে শিল্পমন্ত্রী যে মারা গেল সে ডেফিনেটলি সেটা ক্রিমিনাল, আওয়ামী ক্রিমিনাল। তার আওয়ামী ক্রিমিনাল হওয়ার জন্য তার যথেষ্ট পরিমাণ তার শাস্তি ভোগ করা উচিত, কিন্তু ইনসাফ তার পাওয়া যোগ্য। আপনি দেখেন, আমি রিপোর্টে দেখলাম, আজকে নিউজের রিপোর্টে দেখলাম, তাকে রোদের মধ্যে হুইল চেয়ারে হ্যান্ডকাপ পরা তাকে ফালা রাখছিল অনেকক্ষণ, তাকে একটা কেবিনের ব্যবস্থা করা হলো না, একটা ওয়ার্ড রাখলো। ইভেন মারা যাওয়ার পর লাশের সাথেও আপনার হ্যান্ডকাপ পরা। হাসিনার আমল আমরা দেখেছিলাম যে প্যারোলে মুক্তি পেয়ে বাবা মায়ের জানা যাওয়া আপনার হ্যান্ডকাপ পরানো। এখন আমরা একটা রাষ্ট্র, ডান্ডা বাড়িও ছিল। এখন আমরা এখন ওটা কালকে হুমায়ুন মজিদ যে ওখান থেকে পালিয়ে গিয়ে আবার ফেসিবাদ ফিরে আনবে, ফেসিবাদ প্রতিষ্ঠা করবে, ব্যাপারটা তা না। এখন রাষ্ট্রের এই জায়গায় এসে আমরা যে বারবারই বলি যে নতুন বন্দোবস্ত, গত এক বছরে এই শব্দটা শুনতে শুনতে কান জ্বালাফালা হয়ে গেছে, কিন্তু এই নতুন বন্দোবস্ত যারা টার্মটা ইউজ করতেছে তারা আজ পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার করে নাই হোয়াট ইজ নতুন বন্দোবস্ত। সে নতুন বন্দোবস্ত বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা আপনাদের আমাকে দেখান নাই, যারা নতুন রাজনীতির কথা বলতেছে। তারপর আপনি দেখেন এই যে কথাগুলো আপনি বলতেছেন সিম্পেথাইজ ব্যাপারটা, আমি একটা কথা বলি, ধরুন ডেমোক্রেসির একটা সুন্দর একটা ডেফিনেশন আছে, যে ওনারাই বলে যে ভোট করা মানে কিন্তু ডেমোক্রেসি না। এটা সুন্দর ডেফিনেশন এখানে আছে, ডেমোক্রেসি ইজ নট জাস্ট ভোটিং ইন অ্যান ইলেকশন, ইটস নট জাস্ট ইনস্ট্রাকশন, ইনস্টিটিউশনস অ্যান্ড লস, ইটস অ্যান স্পিরিচুয়াল প্র্যাকটিস। এখন আমাদের যে স্পিরিচুয়াল প্র্যাকটিস, যেটা রিকনসিলিয়েশনের ব্যাপারটা, সেটা তো আমাদের এই এক বছরের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল, সেটা গড়ে উঠতে পারেনি। আর ফোর্থ ইস্যু হচ্ছে ধরুন আপনি যে সিম্পেথাইজ করতেছেন, ধরেন আপনি আওয়ামী লীগের যারা বিচার করবেন নিষিদ্ধ, ধরেন আমাদের দেশে যে জাতীয় পার্টি যে অপ্রাসঙ্গিক হলো, জাতীয় পার্টি কি কখনো অপ্রাসঙ্গিক মানে প্রাসঙ্গিক হয়েছে বাংলাদেশের রাজনীতিতে 90 সালের পরে? কখনোই হয় নাই, কিন্তু তার তো নিষিদ্ধ আপনি করেন নাই। এখন আপনি যদি যথেষ্ট পরিমাণ বিচার করেন, আমি মনে করি যে আওয়ামী লীগে যদি আপনি টপ টু বটম ইনসাফের ভিত্তিতে বিচার করেন, আওয়ামী লীগ কখনো রাজনীতি দলের মাথা ধরে দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে আমার স্ট্যান্ড, ইটস মাই স্ট্যান্ড, মাই স্টেক। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনি সেই পথে যদি না যান, সেই পথে না গিয়ে আপনি জোর করবো যখন চাপিয়ে দেন, তখন অটোমেটিক সিম্পেথাইজ করে যায়। আমি জরিপের বিষয়ে আসতেছি, ধরুন আপনার এই যে আপনার সিম্পিতিগুলো গেইন করতেছে, আপনি দেখেন যে গ্রামের একটা লোক যে আওয়ামী সাপোর্টার, তাকে আপনি হত্যা মামলা দিয়ে দিচ্ছেন। যার এখানে এক নায়িকা নুসরাত ফারিয়া, সেই টাইমে দেশে ছিল না, তাকে আপনি হত্যা মামলা দিয়ে দিচ্ছেন। আপনি যার বিচার করা দরকার তার বিচার না করে যখন ঢালাভাবে এটা করেন, এটা আওয়ামী লীগ করতো, আপনি এসে যখন সেটা করতেছেন তখন তার প্রতি অটোমেটিক সিম্পিতিটা ক্রিয়েট হয়। আপনি দেখেন এই যে একটা আওয়ামী ক্রিমিনাল মারা গেল, ওখানকার মানুষ তো জানে যে একটা ক্রিমিনাল, কিন্তু তার মানুষ জানা যায় দেখছেন মানুষের ঢল। এবার আসে আপনি জরিপের ইস্যুতে, জরিপগুলো যারা করতেছে তাদেরকে আপনি বলতে পারবেন না যারা ফেসিবাদের দোষর, এবং সেখানে বিরোধী শক্তি যারা, মানে যারা আগে হাসিনা বিরোধী শক্তি, তারাই এগুলোর সাথে জড়িত, এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত। সেখানে আপনি দেখেন, সেখানে এই যে জরিপ 3 মাসের জরিপের সাথে যদি কম্পেয়ার করেন, সেখানে বিএনপির ভোট কমেছে, জামাতের ভোট করেছে, কিন্তু সিগনিফিকেন্টলি দেখেন 4% জামাত আওয়ামী লীগের ভোট বেড়েছে। সুতরাং আপনি যখন এই গেমগুলো খেলবেন, অটোমেটিক ফেসিবাদকে আপনি ফিরে আনতেছেন, এবং এই ফেসিবাদ যখন ফিরে আসবে তখন প্রবল বেগে ফিরে আসবে, তখন আপনার এই জুলাই সনদ, নতুন সংবিধান, নতুন বন্দোবস্ত, সেইগুলো কিছু দেখবে না। সুতরাং আমাদের রাষ্ট্রকে আপনি আরেকটা যুগের দিকে ফেলে দিচ্ছেন, কারণ আপনার এই শক্তি আগামী 10 বছর 15 বছর থাকবে না, এটা চেঞ্জ হবে। চেঞ্জ হলে তখন এই রাষ্ট্র কই যাবে? এই রাষ্ট্র যাওয়ার জায়গা নেই। সুতরাং আপনি যে রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে যাচ্ছেন না, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রকে, এবং আমাদের এই যারা রাজনীতি নতুন বন্দোবস্তের কথা বলে, তারা কিন্তু রাষ্ট্রকে আমাদের একটা খুব বিফাদে ফেলতেছে, এবং একটা ফাঁদের মধ্যে ফেলতেছে। এবং জাতিসংঘের যে আলোচনাটা আনলেন আপনি, ইলেকশন হবে কিনা, ওই আপনার পার্বত্য চট্টগ্রামের সেগুলো, আপনার সময় থাকলে আমি এগুলো অ্যাড্রেস করতে পারি। সময় আপনি আরেকবার পাবেন সামান্য। sure. তো মনিরা, আপনার কি মনে হয় যে এতক্ষণ রাকিব যেটা বললেন, যে এইসব কার্যক্রমের মধ্যে দিয়ে স্বৈরাচারকে ফিরিয়ে আনারই একটা সম্ভাবনা তৈরি করা হচ্ছে? আর যদি সেটাই হয়ে থাকে, তাহলে এই সূচনা তো আপনারাই প্রথম করেছেন, আপনারা নিষিদ্ধ চেয়েছেন, আপনারা এই ধরনের ড্রাস্টিক মেজার্স চেয়েছেন, রাদার দেন ফাইন্ডিং দ্য গুড পিপল অ্যান্ড লেট দেম অ্যাপোলোজাইজ। আচ্ছা,
দেখেন আসলে আমি বুঝি না যে যারা আসলে এই কথা বলে, রিকনসিলিয়েশনের কথা বলে, তারা আসলে কতটুকু এইটুকু বুঝে বলে যে নো, দেয়ার শুড নট বি রিকনসিলিয়েশন বিফোর জাস্টিস। যেহেতু একটা বিচার প্রক্রিয়া চলমান, আপনি এই বিচারটি একটা কোনো একটা জায়গায় না গিয়ে আপনি আসলে রিকনসিলিয়েশনের কথা কী করে বলবেন? অন্যান্য দেশে যেভাবে করে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি হয়েছে, তো সেই জায়গাগুলো থেকে সেখান থেকেও যখন আমরা দেখি, তো সেই জায়গায় আমাদের তো একটা বৃহৎ জনগোষ্ঠী আছে যারা আসলে সমর্থন করেছে আওয়ামী লীগকে। এবং দেখেন ইনোভেশনের জরিপ বলছে যে সেই সংখ্যা অনেক বেশি, এক্স্যাক্টলি। এবং তারা ওপেনলি বলেছে যে তারা ভোট হলে তারা ভোট দিবে, মার্কা পেলে অথবা তাদের প্রার্থী পেলে। তাহলে কি ঘটলো? বাংলাদেশের প্রায় 4 ভাগের 1 ভাগ ভোটার তারা বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত তারা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আপনারা কি এই জরিপটা আস্থা রাখেন? দেখেন এখন বিষয়টা হচ্ছে তাই হয় তাহলে এত বিরাট সংখ্যক ভোটার থাকতে দল নিষিদ্ধ করছেন কেন? ব্যক্তি নিষিদ্ধ করেন। দেখেন দল নিষিদ্ধ না, আমরা বারবার করে মনে হয় এটা মিসকোট করছি। সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বলেছি, এবং সেটা হচ্ছে বিচার। দল নিষিদ্ধের কথা বলি নাই, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, সেটা হচ্ছে বিচার হওয়ার পর্যন্ত। সুতরাং সেই জায়গায় হচ্ছে এই যে যতগুলো কথাবার্তা আসছে, দেখেন স্বৈরাচারকে ফিরিয়ে আনার ব্যাপারে আমি ওই যে ভাইয়ের সাথে একদমই একমত, যেভাবে করে আসলে পুরো বিষয়গুলো পোর্ট্রে করা হচ্ছে, যেভাবে করে সিম্প্যাথেটিক ওয়েতে এই বিষয়গুলো সামনে আনা হচ্ছে, এটা অবশ্যই সিম্প্যাথি পাওয়ার বিষয়, এবং দেখা যাচ্ছে যে এইটা অনেক ক্ষেত্রে তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে রসদ যোগাবে। কিন্তু দেখেন এই যে বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ওনারা বুঝেন না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যখন আমরা বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন, জুলাই সনদের এই যে এতদিন ধরে আমরা হলো সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনে বসলাম, আমরা বিভিন্নভাবে বললাম যে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি আইন প্রণয়ন করবে কে? অগণতান্ত্রিক সরকার নাকি সংসদ? দেখেন জুলাই সনদের আইনি ভিত্তি এটা অবশ্যই সংসদের হাতে না, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। এই রাজনৈতিক প্রশ্নটা রাজনৈতিকভাবে ডিল করতে হবে। রাজনৈতিক এই যে ঐকমত্য কমিশন, তাহলে তো আপনার এটাও বলতে হবে যে ঐকমত্য কমিশন এই যে বসলো 30টিরও বেশি রাজনৈতিক দল, তাহলে তাদের এই ক্ষমতা কে দিবে? বাংলাদেশে আইন প্রণয়ন করতে পারেন সংসদ, আর না হলে অধ্যাদেশের মাধ্যমে আইন জারি করতে পারেন, নির্দেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি, কিন্তু সেটাকে সংসদে পাস করাতে হয়। যদি না হয় তাহলে সেটা আইন হিসেবে গৃহীত হবে না। তাহলে রাষ্ট্রপতি আছেন এবং সংসদ নাই, সেই অবস্থায় আইন প্রণয়ন করবে ইন্টারিম সরকার। দেখেন তাহলে আপনি তো এখানে একটা স্পেশাল কেসের মধ্যে আছেন, তাহলে তো সেই হিসেবে তো এখনো আপনারা যদি সেই আগের সংবিধানের কথাই বলেন, যদি বলেন যে সেই সংবিধান বলবৎ আছে, তাহলে তো এখনো নাই না, অবশ্যই নাই। তাই তাহলে এই সরকার কিভাবে তৈরি হলো? তাহলে এই সংবিধানের অধীনেই না, তাহলে তো মানে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কারণ কি? তাহলে এই মানে এই যে নির্বাচন চলতেছে 106 এর রেফারেন্সে 106 কি? তাহলে 106 কোথায় লেখা আছে? কোথায় লেখা নেই? 106 কোথায় লেখা আছে? তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আপনি বলেন 106 কি সংবিধানের ধারা নাকি সংবিধানের বাইরে কোথাও লেখা আছে? এটা তো একটা হাইকোর্টের রেফারেন্স, কিন্তু সেই কথা 106 একটা ধারা, এটা সংবিধানে আছে। হাইকোর্টের রেফারেন্স নিয়ে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। যে সংবিধান থেকে আপনি রেফারেন্স নিয়েছেন সেই সংবিধান এই নির্বাচনটা, তাহলে তো নির্বাচন অনেক আগে হয়ে যাওয়ার কথা যদি সংবিধান বলবৎ থাকতো। নির্বাচন তো তাহলে আপনারা কোন হিসেবে ফেব্রুয়ারি মাসে চাচ্ছেন? এবং তাহলে তো সেই হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের এখন প্রধানমন্ত্রী, তাই না? তাহলে সংবিধান বলবৎ নাই এরকম একটা সংবিধান বলবৎ থাকলে আপনাদের অবশ্যই স্বীকার করতে হবে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এবং ফেব্রুয়ারি মাসে কেন আপনারা নির্বাচন করেছেন? আপনারা বলেছেন না, আমরা বলেছি না। তাহলে আপনি কি স্বীকার করেন না? উনি পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়া তো সংবিধানের মধ্যে নাই। পদত্যাগ করেছেন, কাগজ কোথায়? পদত্যাগ কার কাছে করেছে? এবং এই যে নির্বাচন কার কাছে চাচ্ছেন? তাহলে নির্বাচন যে ফেব্রুয়ারিতে, এটা আপনারা কার কাছে যাচ্ছেন? নির্বাচন তো 3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। তাহলে কোথায় সেই সংবিধান? এটা সংবিধান তো লেখা নাই 90 দিনের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। মানে এখন যে এক্সিস্টিং সংবিধান, সেই সংবিধানের তো তত্ত্বাবধায়ক সরকারও নাই। এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, এটা তো আমরা খুব এবার দ্রুত উত্তর চাইবো আপনার কাছে। আমরা এই পাশ থেকে দুটি জোরালো বক্তব্য পেয়েছি। একটি হচ্ছে সংবিধান বলবৎ নাই, আসলে যদি থাকতো তাহলে কিছু অংশ সংবিধানে, কিছু অংশ সংবিধান ছাড়া কিভাবে হচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী মানে বিগত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গিয়েছেন, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে পদত্যাগপত্র কেউ দেখে নাই, এটা একটা। আরেকটা হচ্ছে তাহলে তো আমাদের মেনে নিতে হবে যে উনি প্রধানমন্ত্রী। আপনি দুইটার সঙ্গে কিভাবে? না, পালিয়ে যাওয়া গণঅভ্যুত্থানে আপনার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পদত্যাগপত্র লাগে না। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তার রাজনীতি গুটিয়ে চলে গিয়েছেন প্রধানমন্ত্রী, তো যে গুটিয়ে চলে গিয়েছেন তার আবার আপনি পদত্যাগ চাচ্ছেন কেন? প্রয়োজন নেই। আচ্ছা, সংবিধানে ওখানে আর যেতে চাইছি না। আমি মাসুদ কামাল ভাইয়ের একটা জায়গায় আমি বলতে চাচ্ছি, আমার বক্তব্য হচ্ছে 17 বছর আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? আর
আওয়ামী লীগ 17 বছরে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, গণহত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, সেটা যারা পরিচালনার দায়িত্ব ছিল, শুধুমাত্র তাদেরকে আইনের আওতায় এনে বহাল তবিয়তে রাজনীতি করা যায়? তাহলে কি আর পৃথিবীতে ফ্যাসিবাদী শক্তি রোধ করার কোনো ওয়ে থাকে? দ্বিতীয় তথ্য হচ্ছে যে আপনি আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত রেখে আওয়ামী লীগকে বিচার করবেন, সেই রাজনৈতিক চর্চা অব্যাহত রেখে আপনি গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করবেন। এভাবে আওয়ামী লীগের প্রতি উদার হতে চেয়ে, রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়ে ফ্যাসিবাদের বিচার করবেন, আর ফ্যাসিবাদী শাসকের অবসান চাইবেন। শুধু বডিটা চেঞ্জ হবে, দলটা পরিশুদ্ধ। দল যারা পরিচালনা করলো, এই দলই তো মনে করেন যে আজকের আওয়ামী লীগকে পুরোভাবে দায় নিতে হবে এই 17 বছর অপশাসনের, দুঃশাসনের। যারা এর সাথে জড়িত ছিল তারা, প্লাস ওই রাজনৈতিক দলকে। যদি আপনি এভাবে না ভাবেন, তাহলে আপনি মনে হলো যে খুব ভালো গণতন্ত্রের মধ্যে আছেন। মাসুম কামাল ভাই, আরেকটা কথা আপনি আগের ভালো গণতন্ত্র আমরা নাই, নাই তো, সেই পরিকল্পনা নাই। আপনি একটা গোষ্ঠীকে ফ্যাসিবাদী বানালেন, ফ্যাসিবাদীর দোসর আছে, 14 দলের একটা সমন্বয় হয়ে 17 বছর এদেশের মানুষ সবকিছু থেকে বঞ্চিত হয়েছে, তাকে আবার গণতান্ত্রিক শক্তি মনে করে বহাল তবিয়াতে পতনের পর আপনি রাজনীতি করতে দিবেন, আবার তাকে রাজনীতিতে রেখে বিচার করতে চাইবেন। এটা সম্ভব না বাংলাদেশে। এক। 2 নম্বর একটা কথা আছে, সেটা হচ্ছে ইউনূস সাহেবের কথা। আপনি বলছিলেন 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতা বলে নাই, উনি 15 পর্যন্ত বলেছেন। 50-এর কথা বলেছেন। 50 ওটা আমি শুনি নাই। আচ্ছা, উনি যেটা মনে করতে চেয়েছে, যে সাংবাদিক প্রশ্ন করেছিল যে অধিকাংশ মানুষ নির্বাচন চায় দ্রুততম সময়ের মধ্যে, তখন উনি বলেছেন যে না, এরকম কিছু মানুষও চায় যে আমি অনেকদিন থাকি, এই সরকার অনেকদিন থাকে। কিন্তু যেটাই বলুক না কেন, আলটিমেটলি নির্বাচিত সরকার দরকার। সরকারের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন বিচার, সংস্কার এবং নির্বাচন। সেই লক্ষ্যে সরকার একটা প্রশ্ন উত্তর আপনি এক লাইনে দিবেন, সেটা হচ্ছে মনিরা বলেছেন যে নির্বাচন কার কাছে চেয়েছিলেন। আপনারা কিন্তু এই 5 আগস্টের পরপরই একটা জনসভা করে 90 দিনের মধ্যে নির্বাচন চেয়েছিলেন। ওই নির্বাচনটা কার কাছে চেয়েছিলেন? পার্লামেন্ট যখন ভেঙে যায়, মনে রাখবেন, তখন দ্রুততম সময় আমরা সরকারের কাছে চাই, নাকি সংবিধানে আছে বলে রাষ্ট্রকে আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি? সরকার না, এবং রাষ্ট্রই নির্বাচনের আয়োজন করবে, কিন্তু রাষ্ট্র তো ফাংশন করে সরকার দ্বারা। মানে রাষ্ট্রের কারণেই সরকার এটা আয়োজন করবে। কিন্তু আমি বলছি যে সংসদ যখন ভেঙে যায়, 3 মাসের মধ্যে নির্বাচন হওয়া দরকার। 3 মাসের মধ্যে না হলে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া দরকার, সেই আলোকে নির্বাচন চাই। আমাদের আর অল্প কিছুক্ষণ আমরা সময় পাবো। মাসুদ কামাল, আপনি 1 মিনিটের মধ্যে বলবেন যে আসলে এতক্ষণ যে তর্কটা হচ্ছিল, সেই তর্কে কি আসলে এটা ঠিক যে দেশের সংবিধান বলবৎ নাই? সংবিধান বলবৎ আজকে না, আমি বলি আপনি, বর্তমানে দেশটা চলছে আসলে একটা জগা খিচুড়ি সিস্টেমে। যার যা মনে হইতেছে বলতেছে, প্রতিবাদ করার কেউ নাই। 5 তারিখে 5 আগস্ট এই বছরের সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে। জুলাই ঘোষণাপত্রের 20 নম্বর ধারা পড়ে দেখেন, আমার সামনে লেখা আছে, আমি আপনাকে পড়ে শোনাই। মাঝখান থেকে অল্প একটু পড়ি, বেশি বড় দরকার নেই। সংবিধানের 106 অনুচ্ছেদের অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে। সাংবিধানিকভাবে একটা সরকার গঠিত হয়, সেই সরকারের প্রধান দায়িত্বটা কি? সংবিধানকে সমুন্নত রাখা। তারা সরকার গঠিত হয়ে সরকারের লোকেরাই সংবিধান সমুন্নত রাখে না, না রেখে দিলে তারা অন্যায় করতেছে। এই প্রত্যেকটা লোক সংবিধান লঙ্ঘনের দায়ে আগামীতে বিচারের মুখোমুখি হবে, প্রত্যেকটা লোক। না, আশা করি আমরা কেন হবে না? বলতেছে যে আমি সংবিধানের মধ্যে আছি। শরীফ ভাই, আপনার কাছে আমি ভাই বললাম আপনাকে, আপনারা ভাই শুনতেই বেশি ভালোবাসেন আসলে রাজনৈতিক নেতারা। তো আপনি একটু বলবেন, আসলে কি দেশের সংবিধান বলবৎ নাই? কারণ মনিরা একটা বেশ জোরালো বক্তব্য দিয়েছেন, বলেছেন নির্বাচন কার কাছে চান যদি সংবিধান কি বলে না থাকে, আর যদি না থাকে তাহলে এতদিন নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল, থাকলে। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মনিরা আপা যেটা বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, সেই কাগজটা কোথায়? সম্ভবত এই কথাটি বলে শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ির অভিমুখে মিছিল গিয়েছিল। আমি ভয় পাচ্ছিলাম যে মনিরা আপাকে আবার মিছিল টিছিল কেউ এসে ঘেরাও করে। পরে জানলাম যে আসলে মিছিল তো মনিরা আপার দলের লোকজনই করে, সুতরাং মনিরা আপার কোনো সমস্যা হবে না। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে সরকার পুরো দেশটাকে চালাতে গিয়ে জগা খিচুড়ি করে ফেলেছে। এই ধরনের অযোগ্য, অথর্ব এবং অসৎ চিন্তার জায়গা থেকে অসৎ আমি সাম্প্রতিক সময়ে রাজনীতিতে আসেনি। যে সুযোগটা তাদের হাতে দেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষ একেবারে নিঃশর্তভাবে গত 15 বছর 20 বছর আমি এই দেশে খলিলুর রহমান নামে কারো নাম শুনিনি। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছি, কথা বলেছি, মিছিল করেছি, আমি খলিলুর রহমানের নাম শুনি। তারপরেও সেই খলিলুর রহমান আমাদের দণ্ডমুণ্ডের কর্মকর্তা হিসাবে সে বসলেন, তারপরে তার বর্ষতা আমরা স্বীকার করেছি, তার নেতৃত্ব আমরা মেনে নিয়েছি। কিন্তু তারপরেও
আমি দেখতে পাচ্ছি জুলাইয়ের যে পরিবর্তনের যে স্পিরিট সেটিকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ মানুষের কোনো এজেন্ডা আপনার মাথার মধ্যে নেই। একটু আগে দেখলাম, প্রথম আলোতে দেখেন, রাজশাহীতে রাত 12টার থেকে মানুষ লাইনে দাঁড়াচ্ছে সকালবেলায় রিলিফের চাল কেনার জন্য ট্রাকের পেছনে। সরকারের কি ভাবনা এটা আছে? আমাদের প্রধান উপদেষ্টা, আজারবাইজানের সাবেক প্রধানমন্ত্রী তাকে সমর্থন জানায়, তারপরে বসনিয়ার সাবেক প্রধানমন্ত্রী তাকে সমর্থন জানায়। আমাদের মিডিয়াতে বড় বড় হেডিং, সারা বিশ্ব ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়েছে। তো আমার এখানে এই সমর্থন দিয়ে আমি করবোটা কি? আমার যদি অবস্থার বিচারের যদি কোনো অগ্রগতি না হয়, সংস্কারের যদি অগ্রগতি না হয়, নির্বাচন নিয়ে যদি একটা দোদুল্যমান অবস্থায় থাকে এবং জুলাইয়ের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, আমি তার একটা জায়গায়ও দেখি না কোনো পরিবর্তন হয়েছে। তো আমি তো পুরোটাই দেখি যে হাতে আর একদম সময় নাই, আমাদের শেষ করে দিতে হবে। রাকিব, একদম সময় নাই, 1 মিনিট আছে। আপনি শুধু 106 ধারা নিয়ে কি জানি বলতে চাইছিলেন? না, আমি 106 এর চেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের আসলে এখন এই মুহূর্তে নির্বাচন চাওয়ার আগে ঐক্যমত কমিশনের জুলাই বাস্তবায়ন করার আগে আমাদের একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে এই সরকারের নৈতিক সমর্থক নিয়ে আমাদের কিন্তু সেই জায়গায় একটা স্ট্যান্ড থাকতে হবে। অলরেডি কিন্তু জামাত কিন্তু প্রশ্ন তোলা শুরু করছে সরকারের বৈধতা নিয়ে। আজকে মনির আপার বয়াতে আমি শুনলাম যে উনিও তাই বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেছেন। এখন আমাদের ব্যাপারটা না, মানে যাই হোক, ওইটাতে আপনি প্রশ্ন তুলতেছেন, যাই হোক না আপনারাই বলছেন দেখতে গেলে কিন্তু বৈধতা নিয়ে চলে আসবে। আপনি সংবিধান আছে নাকি নাই, কার কাছে পদত্যাগ করছে, এগুলো হচ্ছে হাসিনার বয়ান। হাসিনা তো এগুলো বয়ান দিচ্ছিল, বা হাসিনার বয়ানে আসলে আজকে জামাতের কেউ না থাকতো, ওনাকে জিজ্ঞেস করতে পারতাম, একই তো তারা কথা বলতেছে। এখন গণঅভ্যুত্থান ইটসেলফ ইজ ম্যান্ডেট, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপর কিন্তু আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা আছে। এখানে সাংবিধানিক ধারাবাহিকতা না থাকলে তো আপনার যদি রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে চাইছিলেন, সরাতে তো পারেন নাই। সেনাপ্রধানকে সরাতে চাইছেন আপনারা, সেনাপ্রধানকে সরাতে পারেন নাই। রাজনৈতিক প্রশ্নে তো আমরা হেরে গেছি। আচ্ছা, হ্যাঁ, হেরে গেছেন। আর অন্য জায়গায় হেরেছেন সব রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে আসে তাহলে হতো। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের সামনে যে একটা ইলেকশনের ব্যাপারে কিন্তু আমি 30 সেকেন্ড শেষ করি। সেটা হচ্ছে ধরুন আমাদের ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু এখানে ইলেকশনটাকে প্রলম্বিত করার চেষ্টা করতেছে। সুতরাং ওনার ইমিডিয়েটলি দেশে আসার পরে ওনার সকল রাজনীতি দলের কাছে খোলাসা বলা উচিত, আমি এই ষড়যন্ত্র ফেস করতেছি, আপনারা আসেন আমার সাথে, আমার ইলেকশনের জন্য এই বাধা আছে, আপনারা এই বাধাগুলো দূর করার জন্য আমাকে হেল্প করুন। কারণ জনগণ যদি আপনার সাথে না থাকে, রাজনীতি দলগুলো আপনার সাথে না থাকে, আপনি হেরে যাবেন, আমরা হেরে যাবো, বাংলাদেশ হেরে যাবো। আমরা বাংলাদেশকে হেরে যেতে চাই না। ধন্যবাদ। বাংলাদেশ কোনোভাবেই হেরে যেতে চায় না। বাংলাদেশে জাতি হিসেবে আমাদের পরাজয়ের তেমন ইতিহাস নাই। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছি, কিন্তু সকল ঘাত প্রতিঘাতেই আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিকূলতার মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে গিয়েছি। আশা করছি সামনে যে নির্বাচন, সেই নির্বাচনও সময় মতোই হবে, নির্ভেজাল হবে, গণতান্ত্রিক হবে, সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং সকল সমস্যার সমাধান করবেন জনপ্রতিনিধিরা, জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভোটের শক্তিতে বলিয়ান হয়ে। উচ্চকক্ষ, নিম্নকক্ষ, পিআর কিংবা ডিরেক্ট, এইসব আলোচনায় না থেকে আমাদের চিন্তা করা উচিত জনগণ যেন মুক্তভাবে তাদের রায় দিতে পারে এবং জনগণের রায় যাতে সঠিকভাবে মূল্যায়ন করা হয়। এর মধ্যেই রয়েছে গণতন্ত্রের মূল সূত্র, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আমাদের এই অনুষ্ঠান দেখবেন মঙ্গলবার, প্রতি মঙ্গলবার 9 সংলাপ প্রচারিত হয় একই সময়ে চ্যানেল 9-এ এবং চ্যানেল 9